বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল যে প্রিলিমিনারি ব্যাচ 2025-এর আমাদের আজকে দ্বিতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। তো গতদিন গতদিন আমরা 32 ধারা পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দের বিচার এবং দণ্ডারোপের ক্ষমতা। গতকাল আমরা 32 ধারায় পড়েছি যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 5 বছর কারাদণ্ড দিতে পারে, নির্জন কারাবাস সহ, জরিমানা 5 লাখ। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে 3 বছর কারাদণ্ড, নির্জন কারাবাস সহ, জরিমানা 3 লাখ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে নির্জন কারাবাস তিনি পারেন না, 2 বছর কারাদণ্ড, জরিমানা 2 লাখ। তো এই 5 লাখ, 3 লাখ, 2 লাখ এই অর্থদণ্ডের বিধান এটা সংযুক্ত করা হয়েছে 2025 সালে। আগে এখানে ছিল 10,000, 5,000, 2,000। তো এখন আমরা পড়বো যে এখানে ম্যাজিস্ট্রেটদের কথা বলা আছে, কিন্তু একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে, বা যদি কোনো ম্যাজিস্ট্রেটদের উপর বিশেষ ক্ষমতা দেওয়া হয় তারা কি দণ্ড দিতে পারে, এই সম্পর্কে কিন্তু এই 32 ধারায় আলোচনা করে নাই। তাহলে এই ফৌজদারি কার্যবিধিতে গতদিন গতদিন আমরা পড়েছিলাম যে 12 ধারায় সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে বা সরকার কখনো কখনো কারো উপরে বিশেষ ক্ষমতা অর্পণ করতে পারে। তাদের নাম কখনো বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো বিশেষ ম্যাজিস্ট্রেট, কখনো বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়। তো এখন আমরা দেখব যে 29-এর গ ধারায়, ফৌজদারি কার্যবিধির 29-এর গ ধারায় সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে কিছু কিছু ম্যাজিস্ট্রেটদের বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিতে পারে। 29-এর গতে বলছে যে অমুক অমুক ম্যাজিস্ট্রেটকে বিচারের ক্ষেত্রে যে তারা কি কি বিচার করতে পারবে বিশেষ ক্ষমতা দিতে পারে। আর তারা 29-এর গতে বিচার শেষে কি সাজা দিতে পারবে সেটা বলছে 33-এর কতে। আবার বলি যে বিশেষ বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি এই অপরাধের বিচার করবা, এই অপরাধের বিচার করবা, এই বিধানটা দেওয়া হয়েছে 29 গ ধারায়। আর বিচার শেষে কি সাজা দিতে পারবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ এটা বলেছে 33 গ ধারায়। তো একটু পড়ি দেখেন। আহ 29 গ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন সরকার কতিপয় অপরাধের বিচার করার জন্য কতিপয় বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে বিশেষ ক্ষমতা দিতে পারে। 29 গ ধারায় এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কোন কোন ধরনের অপরাধের বিচার করতে পারে, আন্ডারলাইন করেন, কোন কোন ধরনের অপরাধের বিচার করতে পারে সেটা 29 গ ধারায় আলোচনা করা হয়েছে। এবং বিচার করে এই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কত বছর পর্যন্ত গোল দিবেন, কত বছর পর্যন্ত কারাবাস দিতে পারে সেটা 33 ক ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমেই আমরা চলে আসি 29 গ ধারায় হাইকোর্ট বিভাগের সাথে। 29 গ ধারায় এই যে গোল দিবেন সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। আমরা একটা জিনিস মনে রাখবো, ফৌজদারি কার্যবিধিতে যখনই দেখবেন যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করতেছে তখনই মনে রাখবেন ওই জায়গা ওই ম্যাজিস্ট্রেট গুলো হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। যদি হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ না করে তাহলে যে ম্যাজিস্ট্রেট সেটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে যখনই দেখবেন যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করতেছে ধরে নেবেন সে কি ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন দেখেন 29 গ ধারায় সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কাকে কাকে 3 জন দেখেন। চিফ মেট্রোপলিটন আছে, চিফ জুডিশিয়াল আছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে, কিন্তু অতিরিক্ত চিফ মেট্রোপলিটন কিন্তু এই জায়গায় নাই। তাহলে এই 3 জনকে আন্ডারলাইন করবেন। তাছাড়া যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড তাছাড়া সকল ধরনের অপরাধের আন্ডারলাইন করবেন বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। বিচার করার এই জায়গায় সরকার এই 3 জনের বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে, যে বললো যে আপনারা যারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন আপনারা যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড সেই অপরাধ ছাড়া
অন্য সকল অপরাধের বিচার করার এখতিয়ার আপনাদের আছে। ধরেন 29 গতে যেরকম ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে ডাকাতি মামলা বিচার করার এখতিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আছে। আছে, কারণ ডাকাতির শাস্তি তো মৃত্যুদণ্ড না। দণ্ডবিধি অনুসারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ঘরে আগুন দেওয়া 436 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে এটা বিচারও করতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কারণ এই তিনজনের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বিচারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিচারের ক্ষেত্রে। এরপরে দেখেন, পরে বলতেছে, আন্ডারলাইন করবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যে অপরাধের শাস্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস সেই সকল অপরাধ ব্যতীত। কি কি বললো? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা 10 বছরের অধিক কারাবাস ব্যতীত। মানে তাইলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডযোগ্য অপরাধের ব্যতীত অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। তাহলে এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বলে দিল যে আপনারা মৃত্যুদণ্ড অপরাধের বিচার করতে পারবেন না, যাবজ্জীবন কারাদণ্ড অপরাধের বিচার করতে পারবেন না, যে অপরাধের সাজা 10 বছরের বেশি এই অপরাধের বিচার করতে পারবেন না। আপনারা পারবেন কি? যে অপরাধের সাজা 10 বছরের কম, 10 বছর বা তার কম। তাহলে আমার এই তিনটা মনে রাখতে হবে ভাই, যে প্রথমে 29-এর প্রথম অংশে ক্ষমতা দিছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের বলছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারবেন, দণ্ড দেওয়ার ক্ষমতা না কিন্তু, কি বিচার করতে পারবেন। আর পরে আবার দুইজনকে বিশেষ ক্ষমতা দিছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাদের বলছে আপনারা বিচার করতে পারবেন যে অপরাধের সাজা 10 বছরের কম। বুঝছেন? এখন এইটা হলো ওনাদের বিচারের ক্ষমতা। ওনারা শাস্তি কি দিবে, ধরেন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য অপরাধের বিচার করে, ডাকাতির অপরাধের বিচার করে চিফ স্যার বিচার করলো, সাজা কি দিবে সেটা এখানে বলে নাই, এই জায়গা জাস্ট বলছে বিচারের ক্ষমতা। তাহলে 29 গ মানে দণ্ড না, 29 গ মানে কি? বিচারের ক্ষমতা। তাহলে 29 গতে বিশেষ ক্ষমতা দিছে মোট কয়জন ম্যাজিস্ট্রেট? 3 আর 2 5। বুঝেন কিনা? আচ্ছা, এখন কথা হলো যে এরা বিচার তো করলো, এখন বিচার করে সাজা কত দিতে পারবে সেটা বলছে নিচের প্যারায় দেখেন, 33 ক ধারায় বলা হয়েছে, পাইছেন? 33 ক ধারায় বলা হয়েছে 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। মানে ওই যে যারা 29 গতে বিচার করছে তারা মৃত্যুদণ্ড সাজা দিতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে না, 7 বছরের বেশি দিতে পারবে না। তাহলে উনি সর্বোচ্চ দিতে পারবে কত? 7 বছর। এই যে দেখেন, সুতরাং 29 গ বা 33 ক ধারা একসাথে পড়লে বলা যায় উপর উল্লেখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? 7 বছর। বুঝেন কিনা? একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? সাধারণ ক্ষমতায় 32 ধারায় 5 বছর, ওই যে গতকাল পড়ছি, আর বিশেষ ক্ষমতায় 7 বছর। বুঝেন কিনা? একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন তারে বিশেষ ক্ষমতা দেয় নাই তখন 32 ধারায় সে দিতে পারে 5 বছর, আর যখন তারে বিশেষ ক্ষমতা দিছে তখন 33 কতে দিতে পারে সর্বোচ্চ কত? 7 বছর। বুঝছেন? তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ড প্রদানের কি বিশেষ ক্ষমতা নাকি সাধারণ ক্ষমতা, এটা আগে আমাকে জানতে হবে। বিশেষ ক্ষমতা বললে 7 বছর 33 ক, আর সাধারণ ক্ষমতা বললে 5 বছর 32। বুঝতে পারছেন? আপনারা দয়া করে, দোহাই লাগে, মানে আমরা দ্রুত পড়তেছি তার মানে এই না যে আপনাদের ফাঁকি ঝুঁকি দিয়ে চলে যাব, এটা আপনার পাশ করতে হবে এই আঙ্গিকেই পড়া। তো যদি কেউ কোনো কিছু না বোঝেন, যখন আমি বলবো যে প্রশ্ন করেন তখন প্রশ্ন করবেন, এই জায়গায় মুখ বুঝে থাকবেন না। আপনি যদি 100 বার না বুঝেন আমি 100 বার আপনারে বুঝাবো, কিন্তু প্রশ্নগুলো করবেন তখন যারা অনলাইনে আছেন তারা হাত তুলবেন, যারা এই মুহূর্তে আছেন আমি যখন বলবো যে স্যার কোনো প্রশ্ন আছে তখন বলবেন স্যার এই প্রশ্ন আছে। বুঝছেন? এখন আপনি যদি একটা টপিক আমি পড়ানো শুরু করছি এই মুহূর্তে প্রশ্ন করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি আমি আমার কথাগুলো ধৈর্য ধারণ করে শুনেন ওই প্রশ্নের উত্তর আমার কথার মধ্যেই আছে। যদি এরকম হয় যে আমি সব কথা বলছি তারপরেও আপনার প্রশ্নের উত্তর
পান নাই, তাহলে সেই সময় গিয়ে প্রশ্নটা করেন, বাট আগে থেকে অধৈর্য হয়েন না, ধৈর্যশীল হন। দেখেন, তো তাহলে মূল কথা হলো ভাই, 29 গ আর 33 কর মধ্যে পার্থক্য কি? বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 29 গ, আর যাদের 29 গতে বিশেষ ক্ষমতা দেয়া হলো তারা কি দণ্ড দিতে পারে এটা বলছে কততে? 33। বুঝেন কিনা? তো এখানে একটা টেবিল আছে, এই যে দেখেন, এই টেবিলটা যদি আমরা একটু দেখি, যে 29 গতে বলতেছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলছে মৃত্যুদণ্ড ব্যতীত সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে, আর এরা সাজা দিতে পারে কত? 7 বছর। একইভাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এনরা বিচার করতে পারে সর্বোচ্চ কত? 10 বছর কারাদণ্ডযোগ্য অপরাধ, আর সাজা দিতে পারে কত? 7 বছর। বুঝতেন? তো এখানে আপিলের একটা বিধান আছে, এই বিধান আমরা পড়বো না, যেহেতু আপিলে পড়বো, এটা আর এখন খালি খালি এই জিনিস পড়বো না, এটা বাদ। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, সরকার এই যে গোল্ডেন বিশেষ ক্ষমতা বলে, বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে? কত বছর? আর বিশেষ ক্ষমতা এটা যদি না থাকতো তাহলে উত্তর হতো কত? উত্তর হতো 5 বছর। 25 বছর? 5 বছর। মোবাইল সাইলেন্ট করেন সবাই, বিনীত অনুরোধ। যার ফোন আসে নীরবে নিভৃতে বাইরে চলে যাবেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 29 সি ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক কত বছর? 7 বছর। এখন আপনাদের জানার সুবিধার্থে এমনি একটা কথা বলে দিই, ধারা টারা কিছু লেখা লাগবে না। যদি এইভাবে মনে প্রশ্ন আসে যে স্যার, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজা তো দিতে পারে 7 বছর, কিন্তু উনি বিচার করতে পারে তো অনেক বড় অপরাধের। ধরেন উনি একটা ডাকাতির মামলা বিচার করলো, ডাকাতির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু উনি বিচার করতে পারতেছে, ঠিক আছে, but সাজা তো দিতে পারে মাত্র 7 বছর। তাহলে উনার যদি মনে হয় বিচার শেষে যে এই অপরাধের সাজা 7 বছর না আরো বেশি হওয়া দরকার, তাহলে উনি কি করবে? তাহলে উনি মামলাটা দায়রা আদালতে ট্রান্সফার করে দিবে, উনি আর রায় দিবে না। উনি বিচার শেষে দায়রা আদালতে পাঠায় দিছে যে আপনার ক্ষমতা আছে, আপনি রায় দেন। আর উনি যদি মনে করে যে 7 বছর সাজা দিলে হচ্ছে, তাহলে উনি 7 বছর সাজা দিবে। এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে যে পাঠাই দিচ্ছে, এটা হলো 347 ধারা। 347 ধারা না লিখলে চলবে, জাস্ট বলে রাখলাম যে সাজা যদি বেশি দিতে চায়, তাহলে মামলা উনি আর সাজা দিবে না, দায়রা আদালতে বদলি করে দিবে। বুঝছেন? তো তাহলে সেলফ প্র্যাকটিসের 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 11 নম্বর প্রশ্নটা, মানে সব শেষের প্রশ্নটা বিবিআই পাইছেন? ফৌজদারি কার্যবিধির 29 গ ধারা অনুসারে নিম্নলিখিত কে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট না? মানে এই জায়গায় কারে বিশেষ ক্ষমতা দেয় নাই? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে দিছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে দিছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল দিছে, কারে দেয় নাই? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 3টে স্টার দেন বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 29 গ তে কারে ক্ষমতা দেয় নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখানে 33 ধারাটা একটু পড়বো। আচ্ছা, আমরা 33 ধারাটা পড়বো। দেখেন, 33 ধারা, জরিমানা অনাদায়ে, অনাদায় শব্দটা গোল দেন, জরিমানা অনাদায়ে সাজা প্রদানে গোল দিবেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। জরিমানা অনাদায়ে সাজা প্রদানে কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তো জরিমানা অনাদায়ে সাজা প্রদানে কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। যা পড়াই চুপ করে পড়েন, তারপরে কি দিছি না না দিছি শুনে নেন। আচ্ছা, তো আমরা জানি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড দিতে পারে আর 5 লাখ টাকা জরিমানা করতে পারে। এখন ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন একটা অপরাধীরে বিচার করে তারে 5 বছরের কারাদণ্ড দিল আর 5 লাখ টাকা জরিমানা করলো। এখন যারে জরিমানা করছে তার ধরেন 5 লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই। তাহলে বিচারকরা যখন রায় লেখেন, ওই রায়ে একটা উল্লেখ করে দেয় যে এই 5 লাখ টাকা, 5 বছর কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা, বা এই জরিমানা যদি সে দিতে না পারে তাহলে আরো এক্সট্রা এত দিনের কারাদণ্ড ভোগ করবে।
বুঝছেন? তাহলে এই অনাদায়ে 5 লাখ টাকা অনাদায়ে কত দিনের কারাদণ্ড এক্সট্রা দিতে পারে, এই হিসাবটা কিভাবে করা হবে, এই বিধানটা বলছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। কত ধারায়? 33 ধারায়। তো এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট ওই ধারায় যে সর্বোচ্চ সাজা আছে, জরিমানা অনাদায়ে সর্বোচ্চ সাজা 4/1 পর্যন্ত দিতে পারে। উদাহরণস্বরূপ এইভাবে চিন্তা করেন যে একজন ব্যক্তিকে চুরির মামলায়, চুরির ধারা হলো দণ্ডবিধি 379, ওই জায়গায় সাজা মাত্র 3 বছর। একজন ব্যক্তিকে গরু চুরির মামলায় তাকে ধরেন 3 বছর কারাদণ্ড দিছে আর 1 লাখ টাকা জরিমানা করছে। এখন 1 লাখ টাকা অনাদায়ে ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কত সাজা দিতে পারতো, 3 বছর। তাহলে 3 বছরের ভাগ দিবে 4 দিয়ে। তাহলে 36 মাসে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাহলে হয় কত? 9 মাস। তাহলে ওই 1 লাখ টাকা অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবে কতদিন? 9 মাস। তাহলে যদি গরিব চোর হয়, মানে তার জরিমানা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে 3 বছর এবং এক্সট্রা কত? 9 মাস। তাহলে তার আর টাকা পয়সা দেওয়া লাগলো না। বুঝতে পারছেন? তাহলে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হিসাবের যে বিধান, এইটা কত ধারায় বলা হয়েছে? ফৌজদারি কার্যবিধির কত ধারা? 33 ধারা। সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারে তার 4/1। বুঝছেন? এখন এরকম যদি হয়, একটু সবাই মনোযোগ দেন, যদি এরকম হয় ধরেন একজন ব্যক্তিরে 379 ধারায় সাজা দিতে পারতো সর্বোচ্চ 3 বছর, কিন্তু ম্যাজিস্ট্রেট 1 বছর দিছে আর 1 লাখ টাকা জরিমানা করছে। এখন আমরা জানি যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড কতদিন হবে? সর্বোচ্চ সাজা 4/1। ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই ধারায় উনি যদিও দিছে 1 বছর কারাদণ্ড, বাট সর্বোচ্চ সাজা দিতে পারতো কত? 3 বছর। তাহলে 3 বছরের 4/1 কত? 9 মাস। তাহলে এই ক্ষেত্রে খাটবে 1 বছর 9 মাস। বুঝছেন? তাহলে যে কারাদণ্ড দিছে সেটা 4/1 না, সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারতো তার 4/1। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই বিধানটা শুধু ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি 33 ধারার বিধানাবলী কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আর যদি এরকম হয় যে কিছু কিছু অপরাধের সাজা শুধুমাত্র অর্থদণ্ড আছে, ওই জায়গায় কোনো কারাদণ্ড নাই, ধরেন ফৌজদারি কার্যবিধিতে যে আপনারা জানেন 290, দণ্ডবিধির 290 ধারায় শুধুমাত্র 200 টাকা জরিমানা করে, ওই জায়গায় কারাদণ্ডের বিধান নাই, তাহলে 4/1 এই এই সূত্র এই জায়গা প্রযোজ্য না। তাহলে শুধু জরিমানা করলে এটার অনাদায়ে কারাদণ্ড কিভাবে হবে? এটা ফৌজদারি কার্যবিধির 33 ধারায় বিস্তারিত বলে নাই, এটা বলছে দণ্ডবিধির 67 ধারায়। দণ্ডবিধির 67 ধারায় বলছে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। বুঝতে পারছেন? তাহলে ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও প্রযোজ্য। আর অর্থদণ্ড অনাদায়ে যে ক্ষেত্রে কারাদণ্ডও দিছে অর্থদণ্ডও দিছে, তাহলে সেই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারতো তার কয় ভাগের 1 ভাগ? 4/1। ক্লিয়ার? আচ্ছা, একটু পড়ি দেখেন। এই কথাগুলাই ঘুরাই ফিরাই এই জায়গা বলছে। তো পড়ার আগে ধারা 33, জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট গণের দণ্ড প্রদানের ক্ষমতা, পাওয়ার পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট টু সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ, এই জায়গায় লাইন লেখা আছে ইন ডিফল্ট অফ ফাইন, এটারে এল দিয়ে এফ করে দেন, কি হবে? ইন ডিফল্ট অফ ফাইন। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত যে কোনো মেয়াদের কারাদণ্ড প্রদান করতে পারবেন, তবে শর্ত হলো কারাদণ্ডের মেয়াদ এই কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বাইরে হবে না। আর একটা হলো খ নাম্বারটা দেখেন, যে ম্যাজিস্ট্রেট যে মামলার বিচার করবেন তাতে মূল দণ্ডের অংশ হিসেবে, আন্ডারলাইন করেন, মূল দণ্ডের অংশ হিসেবে কারাদণ্ড দেওয়া হয়ে থাকলে এবং জরিমানা অনাদায়ে যে কারাদণ্ড দেওয়া হবে তার মেয়াদ উক্ত ধারায় উল্লেখিত গোল দিবেন সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 বেশি হবে না। অর্থাৎ আপনারা যখন কারাদণ্ডও দিছে অর্থদণ্ডও দিছে, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কি কারাদণ্ড হতে পারতো, তার কয় ভাগের বেশি হবে না? 4/1, মানে 1/4 বেশি হবে না। তো 32 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট যে সর্বাধিক মেয়াদের মূল কারাদণ্ড দিতে পারেন তার সাথে এই ধারা অনুসারে প্রদত্ত কারাদণ্ড যোগ করা যেতে
পারে, মানে তিনি ওই যে মোটামুটি আগে যে কারাদণ্ড দিছে, ধরেন 3 বছর দিল, তার সাথে অর্থদণ্ড অনাদায় যে কারাদণ্ডটা হবে এটা একসাথে কি হবে, যোগ হবে। তো এই 33 ধারার ব্যাখ্যা আরো অনেক কথাই বলা যায়, 33 ধারা নিয়েই আধা ঘন্টা কাটানো যায়, বাট ওই সময় নাই। যেটা পরীক্ষায় আসতে পারে ততটুকুই মনে রাখেন, যে 33 ধারা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কারাদণ্ডের সাথে অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আর সর্বোচ্চ কারাদণ্ডের কয় ভাগের বেশি হবে না, 4 ভাগের বেশি, মানে 1/4 বেশি হবে না, বুঝছেন? আর 33 ধারা শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। দায়রা আদালত আবার 33 ধারা বিধান অনুসরণ করবে না, দায়রা আদালত অনুসরণ করবে দণ্ডবিধির 65 ধারা। তো এটা আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন আরো ভালো বুঝবো। বুঝতে পারছেন? তাহলে এই যে যেটা বুঝছি, আহ এটা জানলেই হবে। আপাতত 33 এই জায়গা যা বইতে যা আছে এটা আমার পড়ার দরকার নাই, যেহেতু ওখান থেকে পড়ে নিছি। বুঝছেন? তাহলে আমরা সেলফ প্র্যাকটিসে আসি। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, কারাবাস সহ অর্থদণ্ড দেওয়া হলে উক্ত ক্ষেত্রে, কারাবাস সহ দিছে দেখছেন, মানে কারাবাস মানে কারাদণ্ডও দিছে, অর্থদণ্ডও দিছে। উক্ত ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ হতে পারে, ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের জন্য যে মেয়াদে কারাবাস দিতে পারে তার কত, 4/1 বেশি হবে না। বুঝছেন? 2 ইম্পর্টেন্ট। আমরা এই পেজ যে বাকি যে বিধান আছে একটু পরে পড়বো, চলে আসি জাস্টিস অফ দ্য পিস। এখানে আসেন, জাস্টিসেস অফ দ্য পিস ধারা 22 থেকে কত, 25। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জাস্টিসেস অফ দ্য পিস কত ধারা থেকে কত ধারা আছে, 22 থেকে 25। জাস্টিস অফ দ্য পিস হলো যে এমন একজন ব্যক্তি যিনি ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সময় যে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেন। ওনার কাছে এসে কারো নালিশ করা লাগবে না, মামলা করা লাগবে না। ওনার সামনে একটা অনিয়ম ঘটতেছে, উনি যে কোনো সময় স্বপ্রণোদিত হয়েই যে কোনো অ্যাকশন নিতে পারে। ধরেন গোপালগঞ্জের দায়রা জজ জানতে পারলেন যে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তো এখন ওনার কাছে এসে কেউ অভিযোগ করে নাই, করার দরকার নাই, উনি জানার সাথে সাথেই উনি নিজেই ওইটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। যে কাজগুলো সাধারণত ডিস্ট্রিক্ট কালেক্টর করে, ডিসি সাহেবরা করে, ডেপুটি কমিশনার, যে উনি এই কাজগুলো যে অমুক জায়গায় হয়েছে মোবাইল কোর্ট গেছে, বাট অ্যাকচুয়ালি এই ক্ষমতাগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দ্য পিস ছিল 2007 পর্যন্ত। 2007 সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর জাস্টিস অফ দ্য পিস নাই। এখন জাস্টিস অফ দ্য পিস হইলেন এই যে একটু পরে পড়বো জেলা দায়রা জজ বা অন্যান্য বিচারিক যে ম্যাজিস্ট্রেট আছে তাদের দেওয়া হয়েছে। বাট আমাদের বিচারিক যারা আছেন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ, ইনারা আসলে বিচারিক কাজের বাইরে অন্য জায়গা কোনো হস্তক্ষেপ করেন না। ওনারা তো জামিন দিতেই ভয় পায়, আর এই জায়গা কোনোটা হস্তক্ষেপ করে কি চাকরি হারাবে নাকি? তো যদি আমরা খাতা কলমে জাস্টিস অফ দ্য পিস অনেক ক্ষমতা আছে, বাট বাইরে গিয়ে এগুলো এক্সারসাইজ করার ক্ষমতা ওনাদের আসলে কম। তো এইগুলো অ্যাকচুয়ালি যারা করে দেখবেন যে হাইকোর্ট অনেক সময় রুল ইস্যু করে অমুক জায়গায় এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। তো বিচারপতিরাও এখন ওনারা একটু গোটাই নিছে যে আমরাও কি অভিশংসিত হব কিনা। তো যাই হোক দেখেন, তো জাস্টিস অফ দ্য পিস একটি পুরাতন পদ। 1726 সালে এই পদ সৃষ্টি হয়। ফৌজদারি কার্যবিধির 22 এবং 25 ধারায় জাস্টিস অফ দ্য পিস সংক্রান্ত বিধান করা হয়েছে। জাস্টিস অফ দ্য পিস পদটি 2টি উপায় হতে পারে। প্রথম দেখেন, নিয়োগের মাধ্যমে, ধারা 22, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জাস্টিস অফ দ্য পিস নিয়োগের মাধ্যমে, এটা কত ধারায়, 22 ধারায়। পরেরটা দেখেন, পদাধিকার বলে, ধারা 25। কি বলেন? পদাধিকার বলে মানে হলো তারে নিয়োগ দেয় না, অটোমেটিক্যালি সে জাস্টিস অফ দ্য পিস হয়ে বসে আছে। আচ্ছা, এটার ব্র্যাকেটে লেখেন এক্স অফিসিও। এটার ইংরেজি হচ্ছে এক্স অফিসিও, EXOFFICIO, EXOFFICIO। এক্স অফিসিও মানে হলো পদাধিকার বলে। ধরেন আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করি তারা আমরা বাংলাদেশের এক্স অফিসিও নাগরিক, মানে আমাদের নাগরিকত্বের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করা লাগে নাই। কিন্তু যদি ওই অস্ট্রেলিয়া থেকে একজন এসেছে, সে যদি বাংলাদেশের নাগরিক হতে চায় তাহলে তার অনেক কি করা লাগবে, একটা প্রসিডিউর ফলো করে তারপরে সরকার যদি অনুমতি দেয় তাহলে সে বাংলাদেশের নাগরিক হবে। তো এরকম যে জাস্টিস অফ দ্য পিস নিয়োগের মাধ্যমে হয় কত ধারা, 22 ধারা। আর পদাধিকার বলে 25 ধারা। আর পদাধিকার বল শব্দটার অর্থ কি, এক্স অফিসিও। তো ধারা আমরা 22-এ আসি, দেখেন
আহ মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস, মফস্বল শব্দটা গোল্ডেন, মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস। সরকার গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে, আন্ডারলাইন করবেন, বাংলাদেশের বাসিন্দা এবং কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক না এইরূপ যে কোনো ব্যক্তিকে, কি কি বাংলাদেশের বাসিন্দা আর কার নাগরিক না, বিদেশি রাষ্ট্রের নাগরিক না, এইরূপ যে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো স্থানীয় এলাকার জাস্টিস অফ দ্য পিস হিসেবে নিযুক্ত করা যেতে পারে। তো যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসতে পারে যে মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস কত দাঁড়ায়, 22 দাঁড়ায়, কে নিয়োগ করবে, সরকার, কিভাবে, গেজেট প্রকাশ করে, কোন জায়গার নাগরিক, বাংলাদেশের বাসিন্দা এবং বিদেশি রাষ্ট্রের নাগরিক। আমাদের নির্মল বর্ণী এলাকার জাস্টিস অফ দ্য পিস হতে পারে যদি সরকার ওনারে ক্ষমতা দেয়। আচ্ছা, আমরা চলে আসি ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস। এটা ভিভিআই, আগেরটা তো ভিভিআই, এটা বেশি ভিভিআই। দেখেন, সুপ্রিম কোর্টে প্রত্যেক বিচারক পদাধিকার বলে গোল দিবেন সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস। সুপ্রিম কোর্টে প্রত্যেক বিচারক পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। তো এই কথাটার অর্থ হলো যে সুপ্রিম কোর্টের বিচারক হলো, সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, সবার উপরে হলো আপিল বিভাগ, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। সো আপিল বিভাগের বিচারপতি বলেন বা হাইকোর্ট বিভাগের বিচারপতি বলেন, এরা অটোমেটিক্যালি সারা বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। মানে ওনাদের নজরে যদি আসে যে কোথাও কোনো অন্যায়, অত্যাচার, অনিয়ম হচ্ছে, ওনাদের কাছে অভিযোগ করার কোনোই দরকার নাই, ওনারা স্বপ্রণোদিত হয়ে এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন। অপরদিকে পরেরটা দেখেন, দায়রা বিচারকগণ, দায়রা বিচারকগণের নিচে লেখেন জজ, জজগণ, দায়রা জজগণ, বিচারকের নিচে জজ লেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। দায়রা জজ ব্যতিক্রম ব্যতীত সারা বাংলাদেশে দায়রা জজ 64 জেলায় কয়জন আছে? 64 জন। তাহলে 64 জন দায়রা জজ, তাদের স্ব স্ব এলাকার জাস্টিস অফ দা পিস। গোপালগঞ্জের দায়রা জজ গোপালগঞ্জের জাস্টিস অফ দা পিস, খুলনার দায়রা জজ খুলনার জাস্টিস অফ দা পিস। তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সারা বাংলাদেশে কয়জন? 64 জন। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ জাস্টিস অফ দা পিস। আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ থাকে কোথায়? মেট্রোপলিটন এলাকায়। এই তিনজন ছাড়া, এই যে দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে তাদের অধিক্ষেত্রভুক্ত এলাকার জন্য জাস্টিস অফ দা পিস। তাহলে এখানে একটা কথা আপনাদের পড়ার সময় অনেক প্রশ্নের উদয় হবে, আমি একটু বলে দিই। এই জায়গা দায়রা বিচারকগণ বলতে শুধু দায়রা জজরে বুঝাইছে, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ না। তাহলে শুধু দায়রা জজ জাস্টিস অফ দা পিস। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ বলতে শুধু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বুঝাইছে, প্রথম শ্রেণী বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে বুঝাই নাই। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন অনেকে বলেন যে স্যার, যে জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তাহলে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দা পিস না? না, আইনে বলে নাই না। তাহলে মহানগর এলাকায় জাস্টিস অফ দা পিস কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে আবার গোপালগঞ্জে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কি জাস্টিস অফ দা পিস কিনা? না, না বলে নাই। যদিও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নামে পরিচিত হোক, তাতে কি, কিন্তু এই জায়গায় তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তো ক্ষমতা দেয় নাই। তাহলে দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আফরোজা রেখা, ওনারে মাইক্রোফোন দেন, ওনার মনে প্রশ্ন আছে, বলেন। স্যার তাহলে ইয়েতে চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো খুলনায় আছে বা ঢাকাতে আছে, মানে বিভাগীয় শহরে। হুম। তাহলে ওই উনি তো হবেই। আর মহানগর যে মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনিও কি হবে? না, ওটা বা তো বললামই, মহানগর এলাকায় তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জাস্টিস অফ দ্য পিস বলে নাই, মহানগর এলাকায় তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। স্যার তাহলে ওই মহানগর এলাকায় কি দুইজন থাকে না একজনই থাকে? কে? ওই মানে আমি বলতেছি যে আমার গতকাল থেকে এই প্রশ্নটা ছিল। সেটা হলো যে যখন বিভাগীয় শহরে তো মেট্রোপলিটন, এখন ওইখানে কি চিফ চিফ জুডিশিয়াল এবং মেট্রোপলিটন দুইজন থাকে? আপনার প্রশ্ন হলো চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন জি দুইজন থাকে কিনা? জি জি জি। ধন্যবাদ। শুনেন, একটা দেখবেন, একটা হলো মহানগর এলাকা আর একটা হলো ঢাকা জেলা। আপনি যদি ঢাকায় যান, ঢাকা জেলার একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, আবার ঢাকার মেট্রোপলিটন এলাকা যেটা, ওই জায়গায় আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা,
আর পুরোটা ঢাকা ধরেই তো আপনার মেট্রোপলিটন এরিয়া না। তো যতটুকু মেট্রোপলিটন এরিয়া সে জায়গা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো জাস্টিস অফ দ্য পিস না, সে জায়গা কে আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, অনলাইনে একজন প্রশ্ন করছে, স্যার যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে সে হতে পারবে? আচ্ছা, কত চিন্তা আপনাদের। দ্বৈত নাগরিকত্বের কথায় জায়গা কি বলছে? বলছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক না। হ্যাঁ, বলেন। নেন, এটা নেন। জেলা পর্যায়ে তো এই যে দায়রা জজ, হ্যাঁ, আর এই এটা তো আর এই সে মহানগরে গেলে তো মহানগর দায়রা জজ। হ্যাঁ, মহানগরে যেহেতু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে জাস্টিস অফ দ্য পিস, হ্যাঁ। ওই ক্ষেত্রে তো মহানগরের এলাকায় দায়রা জজ মানে মহানগর দায়রা জজ হবে না? হবে, হবে। ঠিক ও আছে, জায়গা ওকে। হবে। জেলা যিনি দায়রা জজ, মহানগর এলাকায় মহানগর দায়রা জজ, তারও হবে। দেন। এটার ব্যাখ্যা হলো আমরা একটু পড়বো, এই যে একটা কাগজ দিছি ওই জায়গায় বলা আছে, ওই জায়গায় বলা আছে যে কোর্ট অফ সেশন বলতে মেট্রোপলিটন কোর্ট অফ সেশন বোঝায়। মানে যে জায়গায় দায়রা আদালত আছে এই দায়রা আদালত বলতে মহানগর দায়রা আদালতও বুঝাবে, সামনে যে বুঝেন। আচ্ছা, আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন যে নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? পদাধিকার বলে কে বলেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আশা করি জাস্টিস অফ দ্য পিস বুঝতেন। আমরা 35 ধারায় চলে আসি। 35 ধারা দেখেন, একই মামলায়, এই শব্দটা গোল দেন, একই মামলা গোল দেন, একই মামলায় গোল দিছেন, ভিন্ন ভিন্ন অপরাধ, এই তিনটা শব্দ গোল দেন। একই মামলা, মামলা কয়টা? একটা। অপরাধ কতগুলা? অনেকগুলা। দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। এটার অর্থ হলো, ধরেন একজন ব্যক্তি, খবির নামের একজন ব্যক্তি, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ওই মামলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, ব্যভিচারের অভিযোগ আছে, আঘাতের অভিযোগ আছে, তিনটা অভিযোগ। মানে তার বিরুদ্ধে ধারা হলো তিনটা: চুরির জন্য দণ্ডবিধি 379 ধারা, ব্যভিচারের জন্য দণ্ডবিধি 497 ধারা, আঘাতের জন্য দণ্ডবিধি 323 ধারা। তাহলে আসামি কয়জন? একজন। তার বিচার হচ্ছে কয় মামলায়? এক মামলায়। কয়টা অপরাধের? তিনটা অপরাধে। এখন একটু ঠান্ডা মাথায় শুনেন, ধরেন বিচার শেষে তারে চুরির জন্য 3 বছর সাজা দিল, ব্যভিচারের জন্য 5 বছর দিল, আর আঘাতের জন্য 1 বছর দিল। তিনটা অপরাধে, চুরির জন্য 3, ব্যভিচারের জন্য 5, আঘাতের জন্য 1 বছর। এখন ব্যক্তি তো একজনই। এখন এই সাজাটা সে কিভাবে ভোগ করবে? যদি সে কি আগে 3 বছর খাটবে, পরে 5 বছর খাটবে, তারপরে 1 বছর, তাহলে তার মোট খাটা লাগে 3 আর 5, 8 আর 1, 9। নাকি সব সাজাই একসাথে শুরু হবে? যদি সব সাজা একসাথে শুরু হয় তাহলে তার সর্বোচ্চ খাটা লাগে 5 বছর, খাটলে সে খালাস পেয়ে যাচ্ছে। বুঝেন কিনা? তাহলে এই ব্যাখ্যাটা প্রদান করেছে ফৌজদারি কার্যবিধির 35 ধারায়। বুঝছেন? তাহলে 35 ধারা প্রযোজ্য করতে হলে অপরাধী কয়জন? একজন। তার বিরুদ্ধে অভিযোগ কতগুলা? তিনটা না। তিনটা তো জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, 10টা হইতে পারে, একাধিক অভিযোগ। আর বিচার হচ্ছে কয় মামলায়? এক মামলায়। দুই মামলায় হইলে হবে না, এটা শুধুমাত্র কয় মামলায়? এক মামলায়। একটু পড়ি দেখেন, যে ক্ষেত্রে একটি বিচারে একটি বিচার, এই যে দেখেন আন্ডারলাইন করেন, একটি বিচারে দুই বা ততোধিক, একটি বিচারে গোল দিবেন অভিযুক্ত। অভিযুক্ত মানে এই জায়গায় একজন, এই জায়গায় আসামি কয়জন? একজন। দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, সেক্ষেত্রে শাস্তির পরিমাণ কি হবে সেটাই 35 ধারায় আলোচনা করা হয়েছে। 35 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি একই বিচারে, কোনো ব্যক্তি মানে তাহলে 35 ধারা কয়জন ব্যক্তি? একজন। একই বিচারে মানে একটা মামলায় দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে, 71 ধারা আমার জানার দরকার নাই, 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত এমন দুই বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে এখতিয়ার সম্পন্ন, সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে দণ্ডিত করতে পারে। এই কথাটার অর্থ কিছুই আমরা বুঝি নাই নাকি? আচ্ছা, একটু পরে বুঝবো। দেখেন, এমন শাস্তি, আন্ডারলাইন করবেন, কারাবাসের সমন্বয়ে কনসিস্টিং অফ ইমপ্রিজনমেন্ট হলে, আন্ডারলাইন করবেন, একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে, এইটুক বুঝবেন। ওই যে যে বললাম যে একজন ব্যক্তিরে
তিনটা অপরাধে 3 বছর, 5 বছর, 1 বছর দিছে, তাহলে বলছে সাজাগুলো চলবে পর পর, আগে 3 বছর খাটবে, পরে 5 বছর খাটবে, পরে কি 1 বছর, তাহলে তার মোট খাটা লাগবে 9 বছর। কিন্তু গোল দিবেন আদালত নির্দেশ প্রদান করলে, যদি আদালত নির্দেশ দেয় এমন কারাবাস গোল দিবেন একত্রে চলতে পারে। তবে আদালত যদি নির্দেশ দেয় তাহলে সকল সাজা একসাথে শুরু হতে পারে। একসাথে শুরু হইলে তো আসামির ভালো, সর্বোচ্চ যেইটা ওইটা খাটলে তার আর খাটা লাগতেছে না। কিন্তু একসাথে খাটবে কি না এটা নির্দেশ দিবে কি ভাই? আদালত। আদালত যদি রায়ে কিছু না বলে, ধরেন একসাথে খাটবে নাকি আলাদা, একসাথে খাটবে নাকি পরপর খাটবে, আদালত কিছু বলে নাই, তাহলে সাদাটা হবে পরপর, আগে 3 পরে 5 পরে 1। আর আদালতের যদি দয়া হয় তাহলে উনি ইচ্ছা করলে বলে দিতে পারে যে সকল সাজা একসাথে শুরু হবে। হ্যাঁ, অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে, যে গোল্ডেন যদি এমন নির্দেশ প্রদান না করে, তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে, মানে ধারাবাহিকভাবে খাটবে। বুঝছেন? তো এখানে জেনে রাখা ভালো। তারপরেও কিছু কথা আছে, যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলি যে আদালত যদি কিছু রায় না বলে তাহলে সাজা খাটবে ধারাবাহিকভাবে একটার পর একটা। আর আদালত যদি বলে তাহলে সবগুলো সাজা একসাথে শুরু হতে পারে। বুঝছেন? জেনে রাখা ভালো। তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গোল দেবেন 14 বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে না। এটার অর্থ কি? পরপর মানে আগে এত বছর, পরে এত বছর, এত বছর, এরকম যদি 30 বছর হয়, বাট সর্বোচ্চ সে খাটবে কত? 14 বছর। ধরেন একজন বিচারক বা একজন ম্যাজিস্ট্রেট 3টা অপরাধে একজনের 10 বছর, 10 বছর, 10 বছর দিছে, তাহলে পরপর যদি খাটে তার খাটা লাগবে কত? 30 বছর। বাট এই জায়গায় একটা লিমিটেশন দিয়ে দিছে যে তুমি পরপর যদি খাটো এত দিনের বেশি খাটা লাগবে না। কত বছর? 14 বছর। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে পরপর সাজা খাটার ক্ষেত্রে কত বছরের বেশি হবে না? 14 বছর। এরপরে দেখেন, মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে, এটা আন্ডারলাইন করেন, কে বিচার করলে? ম্যাজিস্ট্রেট। মোট শাস্তির পরিমাণ ম্যাজিস্ট্রেট তার গোল দিবেন সাধারণ এখতিয়ারে, ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে গোল দিবেন তার দ্বিগুণের বেশি হবে না। সাধারণ এখতিয়ারে যে শাস্তি দিতে পারতো তার দ্বিগুণের বেশি হবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ার বলে সাজা দিতে পারে 32 ধারায়। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে 5 বছর, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কত? 2 বছর। এখন ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন অপরাধীরে 3টা ধারায় তারে দণ্ডিত করলো 5 বছর, 5 বছর, 5 বছর, এবং বললো যে পর পর খাটবে। তাহলে পর পর খাটলে খাটা লাগে কত বছর? 10 10, সরি 5 5 5 15 নাকি? কিন্তু এই জায়গায় বলে দিছে দেখা হবে 15 হলেও ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ার বলে, ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ার বলে সাজা দিতে পারে 5 বছর, তাহলে তার দ্বিগুণের বেশি হবে না, মানে 5-এর দ্বিগুণ কত? 10। তাহলে এই জায়গা কত বছর খাটবে? 10 বছর। বুঝছেন? তাহলে এখানে দুইটা থিওরি, যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে ম্যাজিস্ট্রেটের যে দণ্ড প্রদানের ক্ষমতা তার দ্বিগুণের বেশি হবে না। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত ছাড়া যদি অন্য কেউ হয়, ধরেন দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তারা যদি দেয় পর পর, তাহলে কত বছরের বেশি হবে না? 14 বছরের বেশি হবে না। বুঝেন কিনা? আচ্ছা, তারপরে দেখেন সর্বশেষ যে বিধানটা আমরা দেখবো, নামাজে যাবো এরপরে। একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য প্রদত্ত পরপর চলবে এমন দণ্ড সমূহের পরিমাণকে আন্ডারলাইন করবেন আপিলের উদ্দেশ্যে শুধুমাত্র একটি দণ্ড মর্মে ধরতে হবে। আপিলের উদ্দেশ্যে একটি দণ্ড মর্মে ধরতে, এটার অর্থ হলো ওই যে যে খবিরের বিরুদ্ধে চুরির জন্য দিছে 3 বছর, ব্যভিচারের জন্য দিছে 5 বছর, আর আঘাতের জন্য দিছে 1 বছর। এখন আপিল এর ক্ষেত্রে সে ওই সবগুলা সাজারে যোগ করবে, 3 বছর, 5 বছর, 1 বছর, তাহলে হয়েছে কত? 9 বছর। এই 9 বছরের বিরুদ্ধেই সে একবারে আপিল করবে। বুঝছেন? এটাই বলছে। তাহলে আপিলের ক্ষেত্রে সবগুলা যোগ করে একটা দণ্ড ধরে আপিল করতে হবে। তাহলে 35 ধারায় আমরা কি পেলাম ভাই? খেয়াল করেন যে কোনো একজন ব্যক্তিকে একটা মামলায় যদি একাধিক অপরাধে দণ্ডিত করা হয়, একাধিক অপরাধে, তাহলে এই আদালত যদি রায়ে কিছু না বলে তাহলে এই সাজাটা খাটবে সে পর পর ধারাবাহিকভাবে, আগে একটা, পরে একটা, পরে একটা। আর আদালত যদি বলে দেয় তাহলে সকল সাজা একসাথে শুরু হতে পারে।
আর বিশেষ বিধান হলো যদি পরপর খাটার বিধান হয় তাহলে সর্বোচ্চ 14 বছরের বেশি খাটবে না, বুঝছেন? আর যদি ম্যাজিস্ট্রেট হয়, ম্যাজিস্ট্রেট দিছে, তাহলে পরপর খাটার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারতো তার দ্বিগুণের বেশি হবে না। আর আপিলের ক্ষেত্রে এই সকল ধারাকে কয়টা হিসেবে গণ্য করতে হবে? একটা। এই হলো আপনার 35 ধারা। এখানে 35 ধারা প্রায় শেষ, নামাজে যাবো। একটা কথা একটু লিখে রাখেন, এটা একটু লেখা জানা জানা দরকার, একটু লেখেন। কনজিকিউটিভলি, CON, CONSECUTIVELY। আবার বলি, CONSECUTIVELY, কনজিকিউটিভলি। লিখছেন? বাংলা লেখেন পর পর বা ধারাবাহিক ভাবে, পর পর বা ধারাবাহিক ভাবে। তার নিচে লেখেন কনকারেন্টলি, CONCURRENTLY। আবার বলি, CONCURRENTLY, এটা হলো কনকারেন্টলি। কনকারেন্টলি মানে হলো একত্রে বা একসাথে, একত্রে বা একসাথে, এটা লেখেন। লেখা আছে আপনার? একত্রে বা একসাথে। 35 ধারার ক্ষেত্রে এই বিধানটা দরকার। যদি বলে কনজিকিউটিভলি তাহলে ধারাবাহিক ভাবে একটার পর একটা, আর যদি বলে কনকারেন্টলি একসাথে। বুঝতেন? আমরা বিরতিতে যাব। সর্বশেষ কথা, ফেরদৌসের বিচার হচ্ছে, ফেরদৌসের বিচারে ম্যাজিস্ট্রেট 5 বছরের সাজা দিছে, আবার আর একটা অপরাধের বিচারে দায়রা আদালত 5 বছর সাজা দিছে। এই দুই সাজা কি একসাথে চলবে না একত্রে চলবে, এরকম কোন আদেশ দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে 35 ধারা প্রযোজ্য হবে কিনা? না, হবে না। কারণ এটা তো দুইটা আদালত। যদি একটা আদালতে বিচার হতো তাহলে 35 হতো, দুইটা আদালতের ক্ষেত্রে 35 ধারা প্রযোজ্য নয়। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আবার ইনশাল্লাহ শুরু হবে। হ্যাঁ প্রভাস, বলেন কি প্রশ্ন আছে? স্যার আমি বলছি কি যে স্যার, বিচারিক ম্যাজিস্ট্রেট যদি স্যার 5 বছর সাজা দেয়, তারপর যদি এই সবাই চুপ হয়ে যান, কথা প্রশ্ন করে শুনেন, বলেন। স্যার বিচারিক ম্যাজিস্ট্রেট যদি 5 বছর সাজা দেয়, আবার অন্য মামলায় যদি আমার যদি দায়রা আদালতে যদি অন্য একটা মামলা থাকে, সেই আদালতে যদি আমাকে 3 বছর সাজা দিল স্যার, তাহলে এই দুইটা মামলা এখন সাজা কিভাবে ভোগ করবো স্যার? আচ্ছা, অন্য মামলায় 3 বছর দিছে আর আর এক মামলায় 5 বছর দিছে। জি স্যার। আচ্ছা, কিভাবে ভোগ করবে এটা সরকারের বিষয়, বা জেল কোডে কি আছে সেই বিষয়। বাট এই দুইটার ক্ষেত্রে কোনো একজন বিচারক কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, কারণ এটা এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 35 ধারা প্রযোজ্য না। তা আমরা এই জায়গায় পড়তেছি ফৌজদারি কার্যবিধি 35 ধারা, এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এই হলো আপাতত উত্তর। আচ্ছা, আমরা চলে আসি ধারা 35 ক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ। এটা খুব সহজ। সেটা হলো যে যদি কাউরে 5 বছর কারাদণ্ড দিছে, ধরেন একটা একটা গাঁজার মামলা, একজনের কাছে 100 গ্রাম গাঁজা পাইছিল। তো এখন যখন তারে গ্রেফতার করছে ওই মুহূর্তে সে একটানা 2 মাস কারাগারে ছিল। তো মূল মামলায় দেখা গেল বিচার শেষে 3 বছর পর বিচার শেষে তারে 6 মাস সাজা দিছে। তাহলে অলরেডি মামলা চলাকালীন সময় সময় সে 2 মাস কারাগারে ছিল। তাহলে মোট সাজা দিছে 6 মাস। এই 6 মাস থেকে বাকি 2 মাস বাদ যাবে, তাহলে আর সে খাটবে কত? 4 মাস। যদি এরকম হতো যে 6 মাস সাজা দিছে এবং অলরেডি সে 6 মাস মামলা চলাকালীন সময় ভেতরে আছে, তাহলে সে সাজার সাথে সাথে কি মুক্তি পাবে। বুঝছেন? যদি এরকম হতো যে তারে সাজা দিছে 6 মাস কিন্তু অলরেডি সে মামলা চলাকালীন সময় 12 মাস কেটে ফেলছে, তাহলে তার সাথে ওই সাজার সাথে যদি অর্থদণ্ড থাকে তাহলে আদালত ওই অর্থদণ্ড মওকুফ করে দিবে। বুঝছেন? এ হলো 35 কর বিধান। এই যে দেখেন যে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে
এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল, এটা আন্ডারলাইন করেন, দণ্ডিত হওয়ার পূর্বে যে মেয়াদে কারাবাসে ছিল তাকে দিতে হবে, বাদ দিতে হবে। কিন্তু উক্ত কারাবাসের মেয়াদ বাদ দেওয়া যাবে না যদি আসামি গোল্ডেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। তাহলে 35 ক এর বিধান মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। মৃত্যুদণ্ড কার্যকর হইলে কেমনে বাদ দিবে না? বাদ দেওয়ার নিয়ম আছে? নাই। আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে এই যে গোল্ডেন অধিক মেয়াদে কারাবাসে থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে, এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড মওকুফ হবে। এখন আপনাদের অনেক প্রশ্ন থাকে যে স্যার অর্থদণ্ড কয় টাকা মওকুফ হবে, কত মানে কতটুকু মওকুফ হবে? তো এটা আসলে মওকুফ কতটুকু করবে এটা বিচারকের এখতিয়ার, আইনে বিধান আছে পুরোটাই মওকুফ হবে, এ হলো কথা। আচ্ছা, একজন প্রশ্ন করছেন অনলাইনে, আপনারে আমি মাইক্রোফোনে কথা বলার এই সুযোগ দিই। জাকের সাহেব, আপনি যে প্রশ্নটা করলেন এটা আপনি মুখে মুখে করেন। জাকের হোসেন লেখছে, স্যার সাজা যদি সশ্রম হয় তাহলে কি হবে? সে তো বিনাশ্রম খাটছে। আমি তো সশ্রম জি বিনাশ্রম স্যার। কোথাও বলি নাই। কোথায় আছে বলেন? না স্যার, আমি এটা বলিনি স্যার, যদি এমনটা হয় সেটা বললাম স্যার। এরকম হইলে কোনো ব্যাপার না, সে তো খাটছে। এই জায়গায় সশ্রম বিনাশ্রম কিছুই বলে নাই, তার মানে যে কোনো সাজার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। জি। জি স্যার। তো তাহলে আমরা চূড়ান্ত কারাবাস হতে বিচারকালীন ভোগকৃত কারাবাস বাদ দেওয়া, দণ্ডিত আসামি দণ্ডিত হওয়ার পূর্বে যে মেয়াদে কারাবাস ছিল সেই মেয়াদ তাকে যে মেয়াদের কারাবাস দেওয়া হয়েছে সেখান থেকে বাদ দিতে হবে, এটা বাদ দেওয়া গোল দিবেন বাধ্যতামূলক। আমরা এখানে যদি একটা উদাহরণ পড়ি, যে যদি কোনো আসামি 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হয় এবং উক্ত অপরাধের জন্য বিচার চলাকালীন সময়ে 5 বছর কারাভোগ করে, মানে যখন মামলাটা চলতেছিল কত বছর কাটছে? 5 বছর। সেক্ষেত্রে 10 বছরের চূড়ান্ত কারাবাস হতে বিচার চলাকালীন ভোগকৃত 5 বছর কারাবাস বাদ দিতে হবে। তাহলে সে খাটবে কতদিন? 35 ক। বুঝছেন? আর এই জায়গায় আর কোনো কথা নাই, আর যত যা আছে সব বাদ, আর এই পেশালের ভিতরে যাব না। বুঝছেন? আর এই জায়গায় একটা কথা ধরে রাখেন, যে 35 ক ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড মানে হলো 30 বছর। 35 কতে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর, মানে ব্যাখ্যাটা হলো এরকম যে একজন ব্যক্তিরে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, ধর্ষণের হত্যা মামলায় ধরেন যাবজ্জীবন কারাদণ্ড দিছে, কিন্তু ওই মামলা চলাকালীন সময় অলরেডি সে 10 বছর খাটছে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডরে এই ক্ষেত্রে ধরবে 30 বছর, সে 30 বছর থেকে বাদ যাবে কত? 10 বছর। এইটুকুই মনে রাখেন আপাতত, আর আলোচনায় যাব না। আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য এটাই দরকার। এই জায়গায় আতাউর মিধা স্টেট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অনেক কথা আছে, এইগুলো বার কাউন্সিল পরীক্ষা আসবে না। আসেন বিগত বছরের প্রশ্নে আসেন। 1 নম্বর প্রশ্ন, বিচার চলাকালীন সময় আসামি হাজতে থাকলে এবং বিচারে দণ্ডপ্রাপ্ত হলে উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি সে কি হয়? মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। বুঝছেন? তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন, বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামির 5 বছরের কারাদণ্ড আদেশ হয়, দণ্ডিত আসামিকে কতদিন কারাগারে সাজা ভোগ করতে হবে? কত বছর? 4 বছর, কারণ 1 বছর তো সে কাটছে। বুঝছেন? সব শেষের প্রশ্নটা পড়ি, যে বিচার চলাকালীন সময়ে আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশি হয়, তাহলে আসামির অর্থদণ্ড যদি থাকে মওকুফ হবে আর তাকে কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? সেলফ প্র্যাকটিসের 1, 2, 3 এগুলা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই পরীক্ষা আসার মতো। আমি এমনিতে এক নাম্বারটা পড়ি, দেখেন, আদালত কারাবাস একের পর এক চলবে বলে আদেশ দিলে একটার পর একটা চলবে কনজিকিউটিভলি, ধারাবাহিকভাবে, উক্ত ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে করতে পারে? কত? 14 বছর। বুঝছেন? তো 1, 2, 3, 4, 7, 7 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখেন যে ফৌজদারি কার্যবিধির 35 ক ধারার অধীন যাবজ্জীবন কারাবাস বলতে বোঝায় 30 বছর সশ্রম কারাবাস। বুঝছেন? এখন আমি গতদিন আপনাদের একটা পেজ দিছিলাম, সংজ্ঞার পেজ, ওই পেজটা বের করেন। পাইছেন? পান নাই কেউ? আছেন এই জায়গায়?
ওটা তো দাগানো বোধহয়। আচ্ছা, যারা পান না আমি দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আমরা প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে, মানে ওই আইনে ব্যবহৃত শব্দাবলীর ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই ধারায়। তো সেই ধারাটা হলো এই ফৌজদারি কার্যবিধিতে সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 4 ধারায়। তো প্রথমেই দেখেন এখানে 4-এর সংজ্ঞাসমূহ দেখেন, ধারা 4 সংজ্ঞাসমূহ। প্রথমে দেখেন 4-এর 1-এর এ, অ্যাডভোকেট। অ্যাডভোকেটের সংজ্ঞা দিছে 4-এর 1-এর এ। কোন আদালতের কার্যক্রম প্রসঙ্গে অ্যাডভোকেট অর্থ বলবৎ আইন অনুযায়ী এরূপ যে কোনো আদালতে, আন্ডারলাইন করবেন, যে কোনো আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট। বলতেছে যে আদালতে আইন ব্যবসা করতে পারে এরকম কোন অ্যাডভোকেট বা মুক্তার, এবং এরূপ কার্যক্রমে আদালতের অনুমতি ক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। তাহলে অ্যাডভোকেট বলতে বোঝাচ্ছে যিনি আদালতের সামনে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত তিনি, অথবা আহ মুক্তার, অথবা আদালত যদি কারোর অনুমতি দিয়ে থাকে সে। চলে আসেন অ্যাটর্নি জেনারেল। 4-এর 1-এর এ এ, এই জায়গায় আপনার ধারা মনে না রাখলেও চলবে। যদি বলেন স্যার 4-এর 1-এর এ, 4-এর 1-এর এ, এগুলো মনে রাখার প্রয়োজন নাই। জাস্ট অ্যাটর্নি জেনারেল বলতে কাকে কাকে বোঝাচ্ছে দেখেন। অ্যাটর্নি জেনারেল বলতে আন্ডারলাইন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অথবা সহকারী অ্যাটর্নি জেনারেল, অথবা সরকারি অ্যাডভোকেট, অথবা বিভিন্ন সময়ে সরকার কর্তৃক নিযুক্ত এরূপ দায়িত্ব পালনের জন্য অফিসারকে অন্তর্ভুক্ত করবে। প্রকৃতপক্ষে অ্যাটর্নি জেনারেল একজনই থাকেন। অ্যাটর্নি জেনারেলের পরে থাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এনাদের সংখ্যাও কম হয়, 2-3 জন, 3-4 জন বা 5 জন থাকতে পারে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একটু বেশি হয়, সবচেয়ে বেশি হয় সহকারী অ্যাটর্নি জেনারেল। বুঝতে পারছেন? তাহলে অ্যাটর্নি জেনারেল এই 4 শ্রেণীরই। আর এছাড়া সরকারি অ্যাডভোকেট বা সরকার আদালত যদি কাউরে মানে নিযুক্ত করে, এরকম ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল বলা হিসেবে হিসেবে গণ্য করা হবে। তো চলে আসেন জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ, গতকাল আমরা ওই দ্বিতীয় তফসিলের 8টা কলাম পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের? 8টা কলামের প্রথম যে কলাম সেটা ছিল দণ্ডবিধির ধারা, দ্বিতীয় কলামে ছিল অপরাধ, তৃতীয় কলামে ছিল আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে ছিল সমন নাকি ওয়ারেন্ট, পঞ্চম কলামে ছিল জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ষষ্ঠ কলামে ছিল আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, সপ্তমে সাজা, অষ্টমে কোন আদালত কর্তৃক বিচার যোগ্য। তাহলে কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা আমরা বুঝবো কিভাবে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 5ম কলাম। এই যে দেখেন, জামিনযোগ্য অপরাধ অর্থে সেই সমস্ত অপরাধ বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে যা বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে, এবং অজামিনযোগ্য অপরাধ বলতে অন্য যে কোনো অপরাধকে বোঝাবে। বাট আপনি যদি ওভারঅল আমরা যদি একটা সলিউশনে মানে একটা বিবেচনা যদি করি যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যত সাজা আছে, এই সাজার মধ্যে যে সকল অপরাধের সাজা 3 বছরের কম, 3 বছরের কম, সেগুলো হলো জামিনযোগ্য। আর 3 বছর বা তার বেশি হলে জামিন অযোগ্য। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, বাট নর্মালি যে অপরাধের সাজা কয় বছরের কম, 3 বছরের কম, সেগুলো হলো জামিন যোগ্য। আর 3 বছরের বা তার বেশি হলে জামিন অযোগ্য। আর জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য এটা আমি বুঝবো কিভাবে? দ্বিতীয় তফসিলের 5ম কলাম। আর অপরাধ সংক্রান্ত বিশেষ আইন হলে ওই আইনেই বলা আছে জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। চার্জ আমরা পড়বো না, চার্জ পরবর্তীতে গিয়ে পড়বো। চলে আসেন রাষ্ট্রীয় কেরানি, ক্লার্ক অফ দ্য স্টেট, এটা বিবিআই। এই বিধি দ্বারা রাষ্ট্রীয় কেরানিকে প্রদত্ত কাজ সম্পাদনের জন্য প্রধান বিচারপতি কর্তৃক বিশেষভাবে নিযুক্ত যে কোনো অফিসারকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ রাষ্ট্রীয় কেরানি হলো নিয়োগ দেয় প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আন্ডারলাইন করেন। পরীক্ষা যদি প্রশ্ন এভাবে আসতে পারে, এটাই আসার সম্ভাবনা বেশি যে রাষ্ট্রীয় কেরানিকে নিয়োগ দেয় কে। সচরাচর যে কোনো জায়গায় নিয়োগ প্রদানের যে বিধিবিধান সরকার করে বা রাষ্ট্রপতি করে, কিন্তু এই জায়গায় রাষ্ট্রীয় কেরানিরে কে নিয়োগ করতেছে? প্রধান বিচারপতি। আচ্ছা, আর একজন বলতেছে সিনহা, দেখেন বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন আমলযোগ্য অপরাধ। এখন যদি কেউ প্রশ্ন করেন যে স্যার রাষ্ট্রীয় কেরানির কাজ কি? রাষ্ট্রের বিভিন্ন দাপ্তরিক বা প্রশাসনিক কাজ করা, তারা নিয়োগ দিতে পারে। কে নিয়োগ দিবে? প্রধান বিচারপতি। কথা শেষ।
চলে আসেন আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ কি এটা আমরা জানি, যে অপরাধের ক্ষেত্রে বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে সেটা হলো আমলযোগ্য, আর বিনা প্রমাণে গ্রেফতার না করতে না পারলে এটা বলে কি আমল অযোগ্য। কথা শেষ। নালিশে আসেন, নালিশ কমপ্লেইন্ট। নালিশের পাশে লেখেন অভিযোগ। অভিযোগ, নালিশের আরেকটা বাংলা হলো অভিযোগ। ভাই নালিশ আসলে কাকে বলে? নালিশ হলো যে আপনি একটা ফৌজদারি মামলা, আমরা সামনে পড়বো, ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, থানায় দায়ের করা যায়, কোর্টে দায়ের করা যায়। কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে যে ফৌজদারি মামলা দায়ের করে এটা বলে নালিশ আর অভিযোগ, আর ইংরেজিতে বলে কমপ্লেইন্ট। অর্থ, ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট গোল দিবেন মৌখিক বা লিখিত ভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত, এটা জোত লেখা আছে, এটা জ্ঞাত করেন, জ্ঞাত, জ্ঞাত, জ্ঞাত অথবা অজ্ঞাত। যে অজ্ঞাত বানানের অটুক বাদ দিলে হয়ে যায় জ্ঞাত। এখন জ্ঞাত জানো আবার কেউ এইভাবে লিখেন না, গয়ে কার অন্তস্তয় আকার তয়াকারে, তো জ্ঞাত, তাহলে কিন্তু কপালে কলই ডলে শেষ হয়ে যাবে। দেখেন তাহলে জ্ঞাত বা অজ্ঞাত যে কোনো ব্যক্তি একটি অপরাধ সংগঠিত করেছে, আন্ডারলাইন করবেন, এতে পুলিশ অফিসার রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। নালিশের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসেছে। তো কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রথমত আসবে যে নালিশ কার কাছে দায়ের করা হয়? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। নালিশ কিভাবে দায়ের করা হয়? মৌখিক অথবা লিখিত। যদিও বাস্তবে মৌখিকভাবে দায়েরের বিধান এখন আর প্র্যাকটিসে নাই, আপনি তো লিখিত ভাবেই দায়ের করতে হয়, বাট ফৌজদারি কার্যবিধিতে মৌখিকের বিধান আছে। তাহলে নালিশ মৌখিক অথবা লিখিত। কাদের বিরুদ্ধে? জ্ঞাত বা অজ্ঞাত। জ্ঞাত মানে হলো যারে চিনেন, অজ্ঞাত মানে হলো যারে চিনি না। বললাম যে আমার বাসায় চুরি করতে অমুক 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 ছিল, এছাড়া অন্যান্য আরো অজ্ঞাত ব্যক্তিরা ছিল। তাহলে নালিশ জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। কার কাছে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু পুলিশ রিপোর্টের অন্তর্ভুক্ত হবে না। এজন্য বলা বলা হয়ে থাকে, পরীক্ষায় প্রশ্ন আসছে যে নালিশ বলতে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত হবে না? পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। পুলিশ রিপোর্ট মানে হলো, আমরা সামনে গিয়ে পড়বো, পুলিশ তদন্ত করে যে প্রতিবেদন দেয় এটাকে বলে পুলিশ রিপোর্ট। আচ্ছা, আমরা চলে আসি দায়রা আদালত। দায়রা আদালত দেখেন, দায়রা আদালত বলতে মহানগর দায়রা আদালতকে অন্তর্ভুক্ত করবে। মানে যে যদি কোনো জায়গায় শুধু দায়রা আদালত শব্দটা থাকে তাহলে ধরে নিতে হবে ওই জায়গায় মহানগর দায়রা আদালতও বোঝাবে। হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট ডিভিশন, এটা গুরুত্বপূর্ণ। হাইকোর্ট ডিভিশন অর্থ ফৌজদারি আপিল অথবা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ। আপিল অথবা, হাইকোর্ট ডিভিশন অর্থ কি? ফৌজদারি আপিল অথবা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি ইনকোয়ারি বা অনুসন্ধান। অর্থ এই আইন অনুসারে কোন ম্যাজিস্ট্রেট, গোল দিবেন, কোন ম্যাজিস্ট্রেট অথবা আন্ডারলাইন করেন আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান। বিচার ব্যতীত, আন্ডারলাইন করেন, বিচার ব্যতীত। দেখেন ফৌজদারি মামলায় কোর্টে দায়ের করেন বা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করেন, মানে ম্যাজিস্ট্রেটের কাছে করেন বা পুলিশের কাছে করেন, ওই আমলি আদালতে মামলাটা থাকে, কগনিজেন্স কোর্টে থাকে, জামিন চাওয়া, রিমান্ড শুনানি বা হাজির হওয়া এই পর্যন্ত, বদলি হওয়ার আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে। এরপর বদলি হওয়ার পরে যখন চার্জ গঠন হয়, চার্জ গঠন হওয়ার পরে হলো বিচার শুরু হয়। বিচার শুরু হয়, বিচার শুরু মানে হলো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তাহলে বিচারের আগ পর্যন্ত, মানে সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত, চার্জ গঠনের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত যা যা করে এটারে বলে অনুসন্ধান। এই যে আপনি 200 ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করলেন, রিমান্ড শুনানি করলেন, জামিন চাইলেন, হাজির হলো বা হলো না, যাই হোক না কেন, এগুলা সব বিচার না, এগুলার কি বলে? অনুসন্ধান। বিচার শুরু হবে কখন? চার্জ গঠনের পরে। বুঝছেন? তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না। বুঝছেন? পুলিশ অনুসন্ধান করে পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনুসারে। পিআরবি পুলিশের যে প্রবিধান, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পুলিশ অনুসন্ধান করতে পারে, বাট ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশের অনুসন্ধান করার ক্ষমতা নাই। ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করবে শুধু কে? ম্যাজিস্ট্রেট অথবা আদালত। ম্যাজিস্ট্রেট অথবা আদালত চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা করে এটা হলো অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যা করে এটা হলো বিচার। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় বলে যে পুলিশ কি ইনকোয়ারি করতে পারে কিনা ফৌজদারি কার্যবিধি অনুসারে, না।
এই যে দেখেন আবার পড়ি অর্থটা, বুঝেন কিনা? যে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট অথবা আদালত চার্জ গঠনের আগে। চার্জ গঠন মানে হলো সাক্ষ্য গ্রহণ, আর সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয়ে যায় তখন ওটার বলে বিচার, ওটার অনুসন্ধান থাকে না। এই যে দেখেন, অনুসন্ধান বা ইনকোয়ারি অর্থ এই আইন অনুসারে কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত, এই যে দেখছেন, বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান। তাহলে একজন ব্যক্তিকে ধরেন আপনারা এই যে যে আহ, রাজনৈতিক মামলায় ধরেন গোপালগঞ্জের অনেককে ধরে নিয়ে গেছে, এখন ওই মামলাগুলোতে যে আপনারা যা ম্যাজিস্ট্রেট কোর্টে যে জামিন চাইতেছেন, জামিন দেখ বা না দেখ, নির্দিষ্ট তারিখে হাজির হওয়া লাগে বা হাজির হচ্ছে, এই যে ম্যাজিস্ট্রেট আদালত এই যে যেগুলা করতেছে এগুলো কি বিচার? না, এটা কি? অনুসন্ধান। বুঝছেন? বিচার হবে যখন এই মামলাটা বদলি হয়ে যাবে, বিচারিক আদালতে চার্জ গঠন হবে, চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে বলে হচ্ছে বিচার। আচ্ছা, তদন্ত দেখেন, তদন্তের ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেশন। তদন্ত অর্থ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, কোন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ব্যক্তি, গোল দিবেন ম্যাজিস্ট্রেট নন কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম। তাহলে তদন্ত করতেছে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি। তদন্ত কখনো আদালত করতে পারে না বা ম্যাজিস্ট্রেট করতে পারে না। তদন্ত করে হচ্ছে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। যখন আমরা সামনে গিয়ে জানবো বা যারা কোর্ট কাছারিতে যান তারা তো জানেনই, যে যখন ধরেন একটা সিআর মামলা দায়ের করছে, নালিশি মামলা, তখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে অর্ডার দেয় যে ওসি তদন্ত, তাহলে ওই মামলাটা তদন্ত করতেছে কি? পুলিশ। আর অনেক সময় বলতে পারে যে সমাজসেবা কর্মকর্তা তদন্ত বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তদন্ত। তাহলে তদন্ত পুলিশও করতে পারে, তদন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কেউ পারে, ইভেন আমাদের দিনের সাহেবরেও তদন্তের ক্ষমতা দিতে পারে। আচ্ছা, তো তাহলে তদন্ত কে করবে না? ম্যাজিস্ট্রেট করবে না বা আদালত তদন্ত করতে পারে না। এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্তের উদ্দেশ্য কি? এই যে প্রথম লাইনে আছে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্য। তদন্তের উদ্দেশ্য হলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। চলে আসিন আমরা বিচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং। সেই সমস্ত কার্যক্রম অন্তর্ভুক্ত হবে যাতে আইনসঙ্গতভাবে বলতে পারেন শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। বাংলা সিনেমায় আমরা যেটা দেখি বা বিভিন্ন সিনেমায় যেটা দেখেন, এটা অ্যাকচুয়ালি বিচার দেখেন, মানে ওই যে কাঠগড়ায় দাঁড়াইয়া প্রশ্ন করতে জবানবন্দি নিচ্ছে আর জেরা করতেছে। তো এই পর্যায়টা হলো চার্জ গঠনের পরে। চার্জ গঠনের পরে হলো আদালত বা ম্যাজিস্ট্রেট যেটা করে এটার বলে বিচার। আর চার্জ গঠনের আগে আদালত বা ম্যাজিস্ট্রেট যেটা করে এটার বলে অনুসন্ধান। আর পুলিশ সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে যেটা করে এটার বলে কি? অনুসন্ধান, মানে তদন্ত বা ইনভেস্টিগেশন। জি, তার মানে আদালত কখনো তদন্ত করতে পারে না আর পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না, এটুক মনে রাখেন। তো চলে আসেন আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধ আমরা জানি, মানে যে অপরাধের ক্ষেত্রে যদি গ্রেফতার করতে চান তাহলে কি লাগবে? অনুমতি লাগবে। এই যে দেখেন অর্থ সেই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে না। চলে আসি আমরা অপরাধ। অপরাধ বলতে বোঝাচ্ছে আহ সেই সমস্ত, আন্ডারলাইন করেন, কাজ বা কাজের বিরতি যা বর্তমানে কোনো আইনের শাস্তিযোগ্য। অপরাধ বলতে কোনো কাজও বোঝায়, কার্যবিরতিও বোঝায়। কাজ হলো একজন আর একজনের হত্যা করছে, এটা হলো কাজ। কার্যবিরতি হলো ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কোনো ট্রিটমেন্ট করে নাই, এটা হলো কার্যবিরতি। ট্রিটমেন্ট, বিনা ট্রিটমেন্টে মারা গেছে, তাহলে কাজ করে মারা, আর একটা হলো কার্যবিরতি করে মারা। তাহলে অপরাধ কাজও হতে পারে, কার্যবিরতিও হতে পারে। পাবলিক প্রসিকিউটর পিপি সামনে আমরা বিস্তারিত পড়বো, বাট এখানে যদি একটু দেখে যাই, অর্থ আইনের 492 ধারা অনুসারে নিযুক্ত যে কোনো ব্যক্তি এবং পাবলিক প্রসিকিউটরের নির্দেশক্রমে কার্যরত ব্যক্তি তার অন্তর্ভুক্ত হবে। এটা গুরুত্বপূর্ণ না, সামনে পড়বো। সর্বশেষ যে ধারাটা 4 ক, এটা গুরুত্বপূর্ণ, রেফারেন্স গঠন। অন্যভাবে বলা না থাকলে এই বিধিতে কোনো রেফারেন্স কোনো ম্যাজিস্ট্রেট বলতে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ করবে। এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই কথাটার অর্থ কি? আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে এখন ম্যাজিস্ট্রেট কত প্রকার?
দুই প্রকার, 2007 সাল থেকে দুই প্রকার ম্যাজিস্ট্রেট, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন ফৌজদারি কার্যবিধিতে বহু জায়গায় শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা যদি থাকে, মানে ওই জায়গায় জুডিশিয়াল নাকি এক্সিকিউটিভ, কোনো ম্যাজিস্ট্রেটের আগে এই শব্দগুলো নাই, জুডিশিয়ালও নাই এক্সিকিউটিভও নাই, তাহলে ওখানে যদি কোনো ব্যাখ্যা না থাকে তাহলে ধরে নিতে হবে ওই ম্যাজিস্ট্রেট হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। এই ব্যাখ্যাটা দিয়ে দিছে 4 কতে। তো যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে ওই ম্যাজিস্ট্রেট বলতে কি ম্যাজিস্ট্রেট বোঝাবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। কত ধারায় বলছে? 4 ক। বুঝছেন? তারপরে দেখেন, সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজকে নির্দেশ করবে। যারা কোর্টে যান তারা দেখবেন অনেক জায়গায় এখনো বললে যে সহকারী দায়রা জজ। বর্তমানে আমাদের যে ফৌজদারি কার্যবিধির যে 9 ধারা, ওই জায়গায় আছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ওই জায়গায় কি সহকারী দায়রা আছে? নাই। বর্তমানে একটা পর্যায় পর্যন্ত সহকারী দায়রা জজ পদবিটা ছিল। এখন যেখানে যেখানে সহকারী দায়রা জজ আছে সেখানে সেখানে তাদের দ্বারা কি বুঝাবে? যুগ্ম দায়রা জজ। অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জয়েন্ট সেশনস জাজ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে 4 কতে যে দুইটা বিষয় আমরা পড়লাম ভিভিআই, একটা হলো যে ম্যাজিস্ট্রেট বলতে বোঝাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর সহকারী দায়রা জজ বলতে কি বোঝাবে? যুগ্ম দায়রা জজ। তো কোনো সংজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সংজ্ঞা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের বলেন। আর আমরা আইন পাঠে চলে যাই। আইন পাঠে এই জায়গা গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে নালিশের সংজ্ঞা আমরা পড়ছি। বুঝছেন? পাইছেন? এই যে নালিশ পাইছেন না? নালিশ কার কাছে করে? ম্যাজিস্ট্রেটের কাছে। কিভাবে করে? মৌখিক বা লিখিত। কাদের বিরুদ্ধে? জ্ঞাত বা অজ্ঞাত। সো নালিশ আমরা পড়বো না এই জায়গায়। প্রাথমিক তথ্য বিবরণী, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা আমি একটু বলে দিই, এটা এই জায়গায় বিস্তারিত পড়বো না। প্রাথমিক তথ্য বিবরণীর অর্থ হলো যে ওই যে আপনার পুলিশের কাছে গিয়ে, মানে থানায় গিয়ে আমলযোগ্য অপরাধ সম্পর্কে যে অভিযোগটা আপনি করেন, পরবর্তীতে সেটা হয় প্রাথমিক তথ্য বিবরণী। আমলযোগ্য অপরাধ। এফআইআর হয় কোন ক্ষেত্রে? আমলযোগ্য অপরাধ। তো জেনে রাখা ভালোটা দেখি আমরা। জেনে রাখা ভালো, এখানে জেনে রাখা ভালো দেখেন, পাইছেন? নালিশটি অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট করতে হবে, এটা ভিভিআই, এটা আন্ডারলাইন করেন। নালিশ করতে হবে কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করা যায় না। 107 ধারার মামলা, 144-45 ধারার মামলা, এগুলো নালিশ না, এগুলো পিটিশন। বুঝছেন? ফৌজদারি কার্যবিধির 4 ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। এগুলা পড়ছি। প্রাথমিক তথ্য বিবরণী, প্রাথমিক তথ্য বিবরণী পরে পড়বো, বাট এই মুহূর্তে জাস্ট আপনাদের বলে দিই, সেটা হলো প্রাথমিক তথ্য বিবরণী হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমাদের আশেপাশে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় তখন আপনি থানায় গিয়ে যে অভিযোগটা দেন এটা বলে এজাহার। আর এজাহারটা যখন থানা কর্তৃপক্ষ রেকর্ড করে নিবে তখন এটা হয়ে যাবে এফআইআর। বুঝতেন? তাহলে যদি বলে যে প্রাথমিক তথ্য বিবরণী কোন ধরনের অপরাধ সম্পর্কে হয়? আমলযোগ্য। আর এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য সামনে গিয়ে পড়বো। আপাতত বলি যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে আপনি যে নালিশটা থানায় গিয়ে দিয়েছেন, দরখাস্তটা দিয়েছেন, এটা হলো এজাহার। এজাহার আরবি শব্দ, এর অর্থ হলো দরখাস্ত। এজাহারে শুধু সংবাদদাতার সিগনেচার থাকে। এজাহারটা যখন থানা কর্তৃপক্ষ বিপি 27 ফর্মে, ওদের ফর্ম আছে, 27 ফর্মে রেকর্ড করে নিবে তখন এজাহার হয়ে যাবে এফআইআর। এফআইআর এ যিনি এজাহার দায়ের করছে সংবাদদাতারও স্বাক্ষর থাকবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও স্বাক্ষর থাকবে। বুঝছেন? তাহলে এজাহার কোন অপরাধ? আমলযোগ্য। এজাহার কখন এফআইআর হয়? যখন রেকর্ড হয়ে যায়। এজাহারে স্বাক্ষর করে শুধু সংবাদদাতা, আর এফআইআর এ কজন করে? ওসি প্লাস সংবাদদাতা। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। বিগত বছরের প্রশ্ন যে, আচ্ছা ওয়েট, আচ্ছা বিগত বছরের প্রশ্নটা দেখেন। বিগত বছরের প্রশ্ন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? পুলিশ অফিসারের রিপোর্ট। 2 নাম্বারটা দেখেন, ভিভিআই, without any qualifying word to a magistrate shall be constituted as a reference to and dash magistrate। এই জায়গায়
মানে অন্য কিছু যদি না থাকে, ম্যাজিস্ট্রেট বলতে কোন ধরনের ম্যাজিস্ট্রেটকে বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি? 3 নাম্বার দেখেন, কমপ্লেইন বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেইন দায়ের করা যায় না। ঠিক আছে, এই জায়গায় অনুসন্ধান, তদন্ত, বিচারিক কার্যক্রম এগুলা কিন্তু আমরা পড়ছি, ওই জায়গায় পড়ে আসছি, তো এই জায়গায় আর পড়বো না। জেনে রাখা ভালোতে আসেন যে অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট, এই জায়গায় আছে, নেন এই যে অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট, আর তদন্ত করে, এটা টান দেন আরো, তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি কি নন, ম্যাজিস্ট্রেট নন। ট্রায়াল কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। সো এখানে সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে। 4 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি, দেখেন যে ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে ম্যাজিস্ট্রেট বলতে বোঝাবে কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। 5 নাম্বারটা দেখেন, ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে সহকারী দায়রা জজ বলতে কারে বোঝাবে? যুগ্ম দায়রা জজ। আমরা চলে এসে অপরাধের শ্রেণী। দেখেন, অপরাধের আসলে কোনো শ্রেণী আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে বলে নাই ভাই। ইভেন ফৌজদারি তো পরের কথা, দণ্ডবিধিতেও বলে নাই যে অপরাধ এত প্রকার। বাট এটা আমরা আমাদের সুবিধার্থে ভাগ করব, বোঝার সুবিধার্থে। অপরাধ কখনো জামিনযোগ্য, কখনো জামিন অযোগ্য। অপরাধ কখনো আপোষযোগ্য, কখনো আপোষ অযোগ্য। অপরাধ কখনো আমলযোগ্য, কখনো আমল অযোগ্য। বুঝছেন? অপরাধ কখনো, কোন অপরাধের ক্ষেত্রে আগে সমন দিবে, কোন অপরাধের ক্ষেত্রে আগে কি দিবে? ওয়ারেন্ট দিবে। সো আপনি যদি বলেন যে অপরাধ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, যা বলবেন সবই মাইনে নিতে হবে। আবার যদি বলেন যে না 2 প্রকারই, এটার বাইরে হবে না, তাহলে আবার সমস্যা। কিন্তু ফৌজদারি কার্যবিধির কোথাও কিন্তু অপরাধের ক্লাসিফিকেশন করে নাই যে এই প্রকার, বাট আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করব এই। তো তাহলে এখানেও আমরা বিস্তারিত পড়বো না, জানি যে আমলযোগ্য অপরাধ নাকি আমল অযোগ্য অপরাধ। এটা দ্বিতীয় তফসিলে কত কলাম? তৃতীয় কলাম। জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, দ্বিতীয় তফসিলে কত কলাম? পঞ্চম কলাম। আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, দ্বিতীয় তফসিলের কত? ষষ্ঠ। আর সমন নাকি ওয়ারেন্ট, দ্বিতীয় তফসিলের চতুর্থ। এখন এই 4টা ভাগে ভাগ করলেও মূল থিম এক। কেমনে? যে অপরাধের সাজা গুরুতর সেটা যদি আমলযোগ্য, সেটা হলো আপোষ অযোগ্য, সেটা হলো জামিন অযোগ্য, আর সেটা হলো ওয়ারেন্ট মামলা। আর যে অপরাধের সাজা কম সেটা হলো আপোষ যোগ্য, জামিন যোগ্য, সমন মামলা, আর একটা কি আপোষ যোগ্য। বুঝছেন? এখন বড় ছোট আবার ওই ফিতা দিয়ে মাপা যাবে না, কিন্তু বড় ছোট মাপা যাবে সাজার দিক থেকে। যেটার সাজা বেশি সেটা বড় অপরাধ, যেটার সাজা কম সেটা কি ছোট অপরাধ। এই হলো থিম। তো এখানে আমলযোগ্য আমল অযোগ্য এগুলা কিছুই পড়বো না, মূল থিম এটাই। আর যে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে গতকালই পড়ে ফেলেছি, যদি থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা শেয়াল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট তাহলে আমলযোগ্য। যদি থাকে মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, শেয়াল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে আমল অযোগ্য। আমল যোগ্যের আর এক নাম হলো ধর্তব্য, আর আমল অযোগ্যের আর এক নাম কি? অধর্তব্য। তো বিগত বছরের প্রশ্নে আসেন। নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ? আমরা যদি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দেখেন, এই সবগুলোর মধ্যে কগনিজেবল হচ্ছে দাঙ্গা হাঙ্গামা। সমন মামলা, ওয়ারেন্ট মামলা এগুলা কিছু পড়তে যাব না, আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর। পাইছেন? পিপি। সরকার পক্ষে দায়রা আদালতে, গোলদেন, দায়রা আদালতে মামলা পরিচালনা করে সরকারি অভিযোক্তা, এটা গোলদেন, সরকারি অভিযোক্তা বা পাবলিক প্রসিকিউটর। আগামীকাল কোর্টে গিয়ে যদি বলেন যে সরকারি অভিযোক্তার অফিস কোনটা, বা গোপালগঞ্জের সরকারি অভিযোক্তা কে, দেখবেন যে অনেকেই জানেন না সরকারি অভিযোক্তা আবার কি জিনিস। তা সরকারি অভিযোক্তার ইংরেজি কি? পাবলিক প্রসিকিউটর। তাহলে এই যে সরকারি অভিযোক্তার সেরেস্তার লোক, এই যে আমাদের আবুল হোসেন খান, তাহলে উনি তো
সরকারি অভিযোগ, সরকারি অভিযোক্তার সাথে আছেন। তাহলে আমরা চলে আসি, দেখেন আহ, সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করেন একজন পুলিশ পরিদর্শক, যাকে কোর্ট ইন্সপেক্টর বলা হয়। তাহলে সরকার পক্ষে দায়রা আদালতে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলে পিপি, আর ম্যাজিস্ট্রেট কোর্টে যিনি মামলা পরিচালনা করেন তাকে কি পুলিশ পরিদর্শক বা কোর্ট ইন্সপেক্টর। তো আমরা চলে আসি পিপি এর অর্থ। পাবলিক প্রসিকিউটর অর্থ হলো, ওই যে সংজ্ঞার ওই জায়গায় পড়ছি যে ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীন, 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পিপি রে নিয়োগ দেওয়া হয় কত ধারায়, 492 ধারায়, আর বা পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি, ধরেন পিপি নাই এই মুহূর্তে, যে পিপি গেছে একটা কাজে, তাহলে পিপি তার প্রাথমিক দায়িত্ব আর একজনের উপর দিয়ে গেছে, তাহলে তিনিও কি পাবলিক প্রসিকিউটর হিসেবেই বিবেচিত হবে। এখন আমরা 492 ধারাটা একটু পড়বো, দেখেন যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ 492 ধারা। ফৌজদারি কার্যবিধি 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে কে কে পারে? এক নম্বরে গোল্ডেন সরকার। কেউ নিয়োগ দিতে পারে? সরকার। তারপরে দেখেন, বা পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ না দেওয়া হলে সেই ক্ষেত্রে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়, এটা আন্ডারলাইন করেন, পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয় যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে প্রথম কথা হলো যে পাবলিক প্রসিকিউটরের নিয়োগ দেয় কে? সরকার। আর দ্বিতীয় কথা হলো যে যদি সরকার নিয়োগ না দেয়, ধরেন গোপালগঞ্জে যত পাবলিক প্রসিকিউটর ছিল তাদের হঠাৎ করে সবাই অপসারণ করা হলো, পদ থেকে অব্যাহতি দেওয়া হলো, এখন কেউ পাবলিক প্রসিকিউটর এই মুহূর্তে নাই, তাহলে দায়িত্ব পালন করবে কে? এটা নির্ধারণ করে দিবে জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি সাহেব, ডেপুটি কমিশনার, বা ফৌজদারি কার্যবিধি অনুসারে ওনার নাম হলো জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তবে যারে নিয়োগ দিবে সে সে কোন পদমর্যাদার নিচে হবে না, পুলিশ পদমর্যাদার, পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে হবে না, এরকম কোন ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে। আচ্ছা, কোশ্চেন একটু পরে করেন, আমি এই টপিকটা শেষ করি। কোশ্চেন মনে রাখেন, যখন বলবো যে কোশ্চেন আছে মাইক্রোফোন আনমিউট করে দিব তখন করেন, একটু মনে রাখেন। আচ্ছা, তো তাহলে আমরা জানলাম যে পিপি নিয়োগ হয় 492 ধারায়, সরকার নিয়োগ করে কখনো কখনো জেলা ম্যাজিস্ট্রেট। 493 ধারাটা একটু লেখেন। পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, লেখেন পিপি কোন প্রকার, লেখেন পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা, দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। লিখছেন? আবার বলি, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। দাঁড়ি, অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে। একটু লেখেন, অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে। বুঝছেন? কথাটা হলো ভাই যে পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, এই কথাটা অর্থ কি? পিপির সই ওকালতনামায় নেওয়ার দরকার নাই, উনি লিখিত কর্তৃত্ব ছাড়াই রাষ্ট্রপক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে গিয়ে উনি রাষ্ট্রপক্ষে পরিচালনা করতে পারবেন, ওনার কোনো লিখিত কর্তৃত্বের দরকার নাই। আর অন্যান্য যে উকিলরা আছে তারা ওনার অধীনে কাজ করবেন। এই কথাটাই বলছে কত ধারায়? 493। আমরা 494 ধারা পড়বো, দেখেন পাবলিক প্রসিকিউটর
মামলা প্রত্যাহার করলে তার ফলাফল, এটা ভিভিআই, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল 494 ধারায়। ফৌজদারি কার্যবিধির 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি সাপেক্ষে, আন্ডারলাইন করেন, আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে, আন্ডারলাইন করেন, কখন? রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের আগে, মানে চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ দিতে পারে। পিপি কোন মামলা যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে, এটা ম্যাজিস্ট্রেট আদালতে হোক, এটা দায়রা আদালতে হোক, চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে তাহলে আসামি ওই মামলা থেকে অব্যাহতি পাবে, ডিসচার্জ। বুঝছেন? পরেরটা দেখেন, অন্যদিকে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে, মানে চার্জ গঠনের পরে, সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস দিতে পারে। এখানে দুইটা ফলাফল, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস, এইটুকু মনে রাখতে হবে। কত ধারা? 494 ধারা। কোন কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত, যে আদালতেই হোক না কেন, পিপি যদি প্রত্যাহার করে, চার্জ গঠনের আগে করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে করলে খালাস। বুঝছেন? 495 ধারাটা একটু লেখেন, 495। দিনেশ, গা কি কামড়াচ্ছে নাকি অনেকক্ষণ এক জায়গায় বসে থেকে? দেখেন ধারা 495, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, তদন্ত করে তো পুলিশ অফিসার থানায়, এখন আমরা একটু আগে ওই যে শিখছি না যে যদি কোনো পিপি না থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট পিপি হিসেবে কারো নিয়োগ দিতে পারে, এবং নিয়োগ দেওয়া হলো, দেখা গেল একজন পুলিশ কর্মকর্তারে দিছে, এখন যে পুলিশ কর্মকর্তারে নিয়োগ দিছে দেখা গেল ওই মামলাটাই সে তদন্তকারী অফিসার ছিল, তাহলে যে মামলাটা তিনি ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী কর্মকর্তা, সেই মামলা তিনি রাষ্ট্রপক্ষে পরিচালনা করতে পারবেন না। এই কথাটাই বলা হয়েছে 495 ধারায়। তাহলে আমরা কি কি বললাম দেখেন, যে পিপি নিয়োগ দেয় 492, সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট। পিপি লিখিত কর্তৃত্ব ছাড়া মামলা পরিচালনা করতে পারবে 493। পিপি মামলা প্রত্যাহার, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি পাবে আসামি, পরে প্রত্যাহার করলে খালাস পাবে আসামি 494। যদি কোনো পুলিশ কর্মকর্তা ওই মামলাটা তদন্ত করে থাকে, পরবর্তীতে সে পিপি হিসেবে কাজ করতে পারবে না, এটা হলো 495। এই হলো কথা। তো এখন জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীন সরকার বা ক্ষেত্রমতে জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে। একমত তো নাকি? ফৌজদারি কার্যবিধির দেখেন 265 ক ধারা অনুযায়ী দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারে, এটা ভিভিআই, আন্ডারলাইন করে 3টা স্টার দেন। 265 ক ধারায় বলতেছে যে দায়রা আদালতে প্রতিটি মামলা পরিচালনা করবে কে? পাবলিক প্রসিকিউটর। কত ধারা? 265 ক, এটা 400-তে না কিন্তু, এটা 265 ক। শাকিল 1 আর 2 নাম্বার প্রশ্নটা পড়েন, এটা ধরে। হ্যাঁ, বিগত বছরে 1 আর 2 পড়ে। কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? ঘ, সরকার। সরকার। আর 1 নাম্বার প্রশ্নটা দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে, তাহলে আসামি পাবে কি? খালাস। আর আগে করলে উত্তর হতো কি? অব্যাহতি। সেলফ প্র্যাকটিসের 2, 5, 6, 7
এবার যে যিনি প্রশ্ন করছিলেন বা যার যার প্রশ্ন আছে আমি আনমিউট করে দিছি, প্রশ্ন করেন। আনমিউট, সরি, এখন আনমিউট করে দিলাম, প্রশ্ন করেন। সবাই শুনেন, আসসালামু কথা আলাইকুম বলেন না। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পাবলিক প্রসিকিউটর উনি তো একজন অ্যাডভোকেট, তাই না? একজন কোথাও হয়ে যায় আনন্দের হ্যালো আগে, আবার কোথাও সংকটে ভেঙে পড়ে হাজারো মানুষ। হ্যালো হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বলেন, তারপরে শুনতেছি, বলেন। এই বলেন, প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোর্টে যদি পিপি না থাকে তাহলে কি এএসপি পদমর্যাদার পুলিশ অফিসার কি ইয়ে হবে, পাবলিক প্রসিকিউটর হবে নাকি তার নিচেও হইতে পারবে? হ্যাঁ, হতে পারে। এএসপি কেন, একজন সাব ইন্সপেক্টরও করতে পারে। জি ধন্যবাদ। জি, আর বলেন। আর স্যার, স্যার যে অ্যাডভোকেট নয় সে কিভাবে হচ্ছে পাবলিক প্রসিকিউটর হবে? মানে একজন পুলিশ কিভাবে পাবলিক প্রসিকিউটর হবে? আচ্ছা, কিভাবে হবে আইনটাকে বলছে তাই। ও জায়গায় তো পড়লামই যে পাবলিক রাষ্ট্রপক্ষে পিপি যদি না থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট একজন অন্য কাউরে পিপি হিসেবে নিয়োগ দিতে পারে, যিনি পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিচে না। এখন আইনি যেখানে দিছে, এখন কিভাবে হবে তার তো প্রশ্ন অবান্তর। মানে যে স্যার অ্যাডভোকেট পুলিশ নয়, যে কর্ম বার কাউন্সিল পাশ করেনি, সে হচ্ছে যদি শুনেন, পুলিশ কর্মকর্তা হয়। আইনে দিছে সে করতে পারবে। এখন আপনারা অ্যাডভোকেট হন, আপনারা সংসদে যান, আপনারা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেন, বাট আপাতত প্রশ্ন হলো আইনে দিছে সে পারবে, কথা শেষ। আচ্ছা, আর এ প্রশ্ন আছে? আচ্ছা স্যার, আমার আমার দুইটা জিনিস জানার ইচ্ছে জানার স্যার। দ্রুত বলেন কাইন্ডলি। স্যার 32 ধারা অনুযায়ী স্যার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এদের কোনো সাধারণ ক্ষমতা নাই না? থাকলে তো আমরা পেতাম, নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার খালাস এবং আপনার অব্যাহতি, এই দুইটা একটু হ্যাঁ, বলবেন স্যার, এই দুইটা জিনিস এই ক্লিয়ার দুইটা করবেন। এই দুইটা সামনে বলবো, আপাতত ধৈর্য ধরে থাকতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খালাস এবং অব্যাহতি কি, স্যার ধৈর্য ধরে থাকতে হবে। জি, স্যার আর পুলিশ বলো। কর্মকর্তার পদমর্যাদা বলতে কতটুকু পর্যন্ত বুঝে স্যার পুলিশ আচ্ছা, কর্মকর্তার পদমর্যাদা? কনস্টেবল ছাড়া যারা আছে এরা সবাই কর্মকর্তা। আচ্ছা স্যার, জি স্যার, সালাম আলাইকুম। আর প্রশ্ন আছে? আর আচ্ছা, ধন্যবাদ। আপনাদের কারো আছে ভাই? সামনে যারা আছেন আপনাদের আছে? এপিপি আছে, তাই তো? আচ্ছা, আছে আছে, শেষ। ফৌজদারি কার্যবিধিতে কোনো জায়গায় বলে নাই যে আপনি পুলিশই হবে, এটা আলাদা বিধিবিধান আছে। আপাতত এই জায়গা আমরা যা পড়ছি সেইটুকু আপনাদের মাথায় ঢুকছে কিনা বুঝতে পারছেন। এই জায়গায় আমরা যতগুলো ধারায় যে পড়তেছি, ধরেন এক একটা ধারা দিয়ে এক এক ঘন্টা বলা যায়। তা সেই জিনিসগুলো আমরা পড়তেছি খুব সংক্ষিপ্ত আকারে, যে পরীক্ষায় যতটুকু আসবে এই মুহূর্তে যতটুকু জানা আমার দরকার। আর এইগুলোর উপর তো অনেক ডিবেট হইতে পারে। ওই যে একজন প্রশ্ন করলেন যে স্যার উনি তো উকিলই না, তাহলে রাষ্ট্রপক্ষে কেন পিপি হবে? এখন আইনে আছে যে তাই, বুঝছেন। আর উনি বলছে ভালো কথা। তো এর চেয়ে বড় প্রশ্ন হলো যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তো আইন নিয়ে কিছু জানে না, উনি তো মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। তারা কেমনে করতেছে? বেচারা পুলিশের দোষ দিয়ে তো লাভ নাই, সে হলো সাময়িক দায়িত্ব পালন করতেছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট তো কাউরে না শুনে মিলা সাথে সাথেই মোবাইল কোর্টে সাজা। তো যাই হোক, এটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। আমরা অন্য জায়গায় আসি, অন্য জায়গায় যদি প্রশ্ন না থাকে সামনে আগাই আসেন। এখন এখানে আপনাদের, আমি অনলাইনে যারা আছেন আপনাদের গতকাল আমি একটা নোট দিছি, এটা 2025 সালে ফৌজদারি কার্যবিধি যত সংশোধিত হয়েছে ধারাসমূহ সেইগুলো ওখানে আছে। আর যারা অফলাইনে আছেন তাদের আমি দিয়ে দিছি, আপনারা সবাই ওটা কি করে নেবেন, ফটোকপি করে নেবেন। এখন আমাদের ওই 33 ধারার একটা কাগজ, যে কাগজটা আজকে দিছি ওই কাগজটা হাতে নেন, এটা আমরা পড়ে ফেলি।
পাইছেন? ছত্রিশ ধারা দেখেন, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা গতকালই পড়ছি। তৃতীয় তফসিলে সকল জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা বর্ণিত আছে। তাহলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা বললে কত ধারা? 36। এবং 36 ধারা কত তফসিল? তৃতীয়। তারপরে দেখেন ধারা 37, ম্যাজিস্ট্রেটগণের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা কত তফসিল? চতুর্থ। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক বা নির্বাহী। বিচারিক বা নির্বাহী, জি। তারপরে দেখেন ধারা 42, জনসাধারণ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবেন, এটা আন্ডারলাইন করেন। জনসাধারণ কারা? আমরা জনসাধারণ। পুলিশ বা ম্যাজিস্ট্রেট এসে আমাদের কাছে সাহায্য চাইছে, ধরেন পীযূষকে ধরতে আসছে, পীযূষ দৌড় দিছে, ম্যাজিস্ট্রেট বলতেছে যে আরে ধরো ধরো ধরো, আমরা পীযূষকে ধরি নাই, তার মানে ম্যাজিস্ট্রেটের সাহায্য করি নাই। বা একজন ভাঙচুর চালাচ্ছে, পুলিশ বলতেছে যে ভাই আপনারা আমাদের সাথে আসেন, অমুকের ভাঙচুর থামাইতে হবে, আমরা পুলিশকে সাহায্য করি নাই। তাহলে আমরা যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেটে সাহায্য করতে বাধ্য যদি তারা সাহায্য চায়, এই কথা বলছে ফৌজদারি কার্যবিধির 42 ধারায়। এই যে দেখেন, কোন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বা নির্বাহী, সে বিচারিক হোক বা নির্বাহী হোক, যে ম্যাজিস্ট্রেটই হোক না কেন, অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে প্রত্যেকটি লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন। বুঝছেন? আর দরকার নাই, তারা সাহায্য চাইলেই আমরা বাধ্য। এখন চলে যাচ্ছেন, তারা সাহায্য চাইছে, আমরা সাহায্য করি নাই, তাহলে আমাদের কি হতে পারে একটু পড়ি দেখেন। 42 ধারায় যদি কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তাকে সহায়তা না করেন তবে তিনি দণ্ডবিধি 1860-এর 187 ধারায় দণ্ডিত হবেন, যার শাস্তি হলো 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা বা উভয়। বুঝছেন? তাহলে আমারে সাহায্য চাইছে, আমি ম্যাজিস্ট্রেট বা পুলিশে সাহায্য করি নাই, আমার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 187। 187 সাজা হতে পারে 1 মাস বিনাশ্রম বা 200 টাকা বা উভয়, অথবা লেখছে 6 মাস বিনাশ্রম 500 টাকা বা উভয়। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপাতত এতটুকু মনে রাখেন যে আহ পুলিশে মানে যদি আমি তো সাহায্য করিই নাই, আবার দেখা গেল আমি একটু উগ্র কোনো আচরণও করে ফেলছি, সেক্ষেত্রে 6 মাস 500 টাকা বা উভয়। তো আপনি প্রথমটাই মনে রাখেন যে 1 মাস 200 টাকা বা উভয়। আর এটা ফৌজদারিতে মনে না রাখলেও সমস্যা নাই, এটা হলো আপনার জাস্ট জানার জন্য। এ জায়গায় জাস্ট পরীক্ষায় ফৌজদারি কার্যবিধির অংশে আসবে যে জনগণের কাছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি সাহায্য চায় জনগণ সাহায্য করতে বাধ্য কিনা। বাধ্য। কত ধারায়? 42 ধারায়। শেষ। ধারা 44 দেখেন, জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধীদের, এ জায়গা হবে অপরাধের, অপরাধী আছে না, হবে অপরাধের। জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধের সংবাদ দিবেন। দেখেন আমরা অনেক কিছু জানি না, আর আইনে বিধান আছে যে আমার সামনে যদি কোনো অপরাধ হয়, ধরেন একটা খুন হয়েছে, এখন আমি তো চুপচাপ চলে যাচ্ছি বাসায় যে এই ভেজালের ভিতরে আমি জড়াবো না, কিন্তু আমার সামনে একটা অপরাধ হয়েছে, ওই অপরাধের তথ্য থানায় অথবা ম্যাজিস্ট্রেটে আমার দিতে হবে, এটা দিতে আমি বাধ্য। যদি আমি না দেই তাহলে আমি ফৌজদারি কার্যবিধি 44 ধারা লঙ্ঘন করছি, তখন আমার বিরুদ্ধে আবার মামলা হবে। বুঝছেন? তাহলে আমার সামনে কোনো অপরাধ হইলে ওই অপরাধের তথ্য দিতে আমি কি বাধ্য। এখন কি অপরাধ সেটা একটু পরে আসতেছি, সকল অপরাধ না, কিছু কিছু গুরুতর প্রকৃতির অপরাধ। যেরকম দেখেন, কোন লোক দণ্ডবিধির 121 ধারায় আছে হচ্ছে আপনার ওই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, লেখার দরকার নাই, জাস্ট মনে রাখেন। 121 ক যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র, 122 থেকে 124 কতে আসলে রাষ্ট্রদ্রোহিতা, 302 থেকে 304 এটা হলো খুন, নিন্দনীয় হত্যা। বুঝছেন? এবং অন্যান্য ধারার অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে বা করার অভিপ্রায় আছে জানতে পারলে প্রত্যেকটি লোক অবিলম্বে, এই যে দেখেন প্রত্যেকটি লোক অবিলম্বে আন্ডারলাইন করে নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এরূপ অপরাধ সংগঠনের অথবা সংগঠন করার অভিপ্রায় সম্পর্কে তথ্য দিবেন। বুঝছেন? নোটে একটা কথা আছে, এটা কেটে দেন, এটার ব্যাখ্যাও যাব না, এটা কেটে দেন। তাহলে কি কি অপরাধ হলে কারে কারে জানাইতে হবে? ধরেন বড় বড় অপরাধ হলে কারে জানাইতে হবে?
ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে। কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 44 ধারায়। বুঝছেন? এবার চলে আসি 44 ধারা যদি আমি অমান্য করি তাহলে আমার কি হবে। 45-এর পরে আছে, দেখেন এই যে 44 ও 45 ধারায় তথ্য দিতে বাধ্য ব্যক্তি যদি নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে তথ্য না দেয় তবে উক্ত ব্যক্তি দণ্ডবিধির 202 ধারায় দণ্ডিত হবেন, যার শাস্তি হলো যে কোনো বর্ণনার 6 মাস, অর্থদণ্ড বা উভয়। তাহলে আপনার সামনে খুন হয়েছে, আপনি তথ্য দেন নাই, আপনার বিরুদ্ধেও মামলা হবে দণ্ডবিধির 202 ধারায়। সাজা কত? 6 মাস, অর্থদণ্ড বা উভয়। এখন অনেকে আবার আপনাদের মনে তো অদ্ভুত প্রশ্ন আসে যে স্যার এই মামলা করবে কেনা, ও তো দেখেই চলে গেল, পরে তো চিনলো কেডা? যদি ওরে চিনে যে ও ধরেন সিসিটিভি ফুটেজে দেখলো যে ওর সামনে হত্যা হয়েছে, ও তথ্য দেয় নাই, তাহলে ওর বিরুদ্ধে পরবর্তীতে মামলা করবে কত ধারায়? 202 ধারায়। সো লিলি চুপ করে হেঁটে গেলে হবে না, থানা পর্যন্ত যে জানাই আসতে হবে। বুঝছেন? আচ্ছা, 45 ধারাটা একটু দেখেন। 45 ধারা, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক এবং অন্যান্য কতিপয় ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে সংবাদ প্রদানে বাধ্য। ওই গ্রাম প্রধান বা হিসাব রক্ষক, গ্রামে যদি কোনো অপরাধ হয় তারা এই বিষয়ে তথ্য দিতে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে দিতে বাধ্য। কত ধারায়? 45 ধারা। এতটুকুই মনে রাখেন, আর পড়বো না। আর তাহলে সাধারণ ব্যক্তি বাধ্য হলো 44, আর গ্রাম প্রধান বাধ্য কত? 45। আর 44-45 যদি কেউ লঙ্ঘন করে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির কত? 202। 46 ধারাটা ভিবিআই, এটা আমরা মনে রাখবো। দেখেন কিভাবে গ্রেফতার করতে হয়, অ্যারেস্ট হাউ মেড। পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেফতার করবে। এই যে স্পর্শ বা আটক, স্পর্শ মানে ধরছেন, আর আটক মানে নিয়ে গেছেন। তাহলে আটক এই জায়গায় হ্যান্ডকাপ পরানো, হাত করা পরানো কিন্তু বাধ্যতামূলক না। স্পর্শ বা আটক। গ্রেফতারের চেষ্টায় বাধা দিলে সকল প্রয়োজনীয় পন্থা অবলম্বন করা যাবে। যদি গ্রেফতারের চেষ্টায় বাধা দেয় তাহলে যা যা করা দরকার, দরকার হইলে 2টা কষায়ও দেওয়া যাবে, সমস্যা নাই, যদি গ্রেফতারের চেষ্টায় বাধা দেয়। লাস্টের পয়েন্টটা ইম্পর্টেন্ট, দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। মানে যে আসামিটা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, তারে গ্রেফতারের সময় মৃত্যু ঘটানো যেতে পারে। তার মানে এই না যে তারে পাইলে এইগুলি করে মারবেন, বিষয়টা তা না। যদি এরকম হয় যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে গেছেন, সে ধরা দিচ্ছে না, দৌড়াচ্ছে, নানাবিধ তাল বাহানা করতেছে, তখন তারে গুলি করছেন, যদি মারা যায় তাহলে বৈধ। বুঝতে পারছেন? কিন্তু তার মানে এই না যে তারা তাক করে গুলি করে মেরে ফেলবেন। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের অপরাধের আসামিকে গ্রেফতারের সময় মৃত্যু ঘটানো যেতে পারে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত আসামিকে। কত ধারায়? 46 ধারায়। আর 46 ধারায় গ্রেফতার করতে হবে কিভাবে? স্পর্শ বা আটকের মাধ্যমে। বুঝছেন? হাত করা পরানো কি বাধ্যতামূলক? না। জনসাধারণ সাহায্য করতে বাধ্য 42। জনসাধারণ অপরাধের তথ্য দিবে 44। গ্রাম প্রধান তথ্য দিবে 45। 44-45 ভঙ্গ করলে 202, আর 42 ভঙ্গ করলে 187। 51 ধারাটা দেখেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। যে 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 গ্রেফতার করা হয় তার যে দেহ তল্লাশি করবে, এটা তল্লাশির বিধান আছে কততে? 151, সরি শুধু 51। জি। ধারা 52টা দেখেন, স্ত্রীলোকের দেহ তল্লাশির পদ্ধতি, এটা আন্ডারলাইন করেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মোড অফ সার্চিং উইমেন, মহিলাদের দেহ তল্লাশি করার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? 52 ধারায়। মহিলার দেহ সার্চ বা তল্লাশি অন্য কোনো মহিলা শালীনতার সাথে করবেন, অন্য কোনো মহিলা করবেন। বাংলা সিনেমা হইলে দেখবেন ডিপ জলো তল্লাশি করতেছে। আচ্ছা দেখেন,
তো তাহলে এখানে মহিলাই যে পুলিশ হইতে হবে এমন কোনো কথা নাই, ধরেন পুরুষ পুলিশ গেছে, ওনাদের সাথে কোনো মহিলা পুলিশ নেই, তাহলে পার্শ্ববর্তী অন্য কোনো মহিলারে বলতে পারে যে আপনি ইনার দেহটা একটু তল্লাশি করেন। এটা হলো সাফ কথা। 53 ধারা দেখেন, আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র জব্দ করার ক্ষমতা, পাওয়ার টু সিজ অফেন্সিভ ওয়েপন্স। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট কোনো আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা তার নিকট হতে নিতে পারবেন, এবং যে আদালত বা অফিসারের নিকট তাকে হাজির করতে হবে সেই আদালত বা অফিসারের নিকট তিনি উক্তরূপে গৃহীত সমস্ত অস্ত্র প্রদান করবেন। তাহলে আক্রমণাত্মক অস্ত্র কত জব্দ করবে, কত ধারা? জাস্ট বারবার রিডিং দেখবেন, মনে রাখার উপর তো আপনার হাত নাই, বারবার রিডিং পড়বেন, মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো। যতটুকু মনে থাকবে তার মধ্যে 50 পাইলেই আল্লাহর রহমতে হবে। আমার তো 100 পাওয়ার দরকার নাই। তো এজন্য আপনার দরকার প্রচেষ্টা, যে মনে থাকে না স্যার পরীক্ষায় পাইতেছি না, এই অবস্থা, এগুলো নিয়ে টেনশনের দরকার নাই। আপনার দরকার হলো আপনি চেষ্টা করতেছেন কিনা, বুঝে বুঝে পড়বেন, আর না হলে লেকচারটা চালাই শুনবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এ হলো এই পেজের পড়া। আসেন আমরা আইন পাঠে ফেরত আসি। পেজ একটা বাট কথা আছে অনেক। এখন একটু শুনেন, এখন কথা হলো যে আমাদের এখন যে পড়াটা পড়তে হবে এই জিনিসগুলো আপনাদের সামনে নাই। সামনে নাই মানে হলো যে এখন যেটা লাগবে সেটাই, যে আমি একটা পেজ দিছি, একটা শীট দিছি, এটা সবাই প্রিন্ট করে নিবেন আগামী দিন, বুঝছেন? প্রিন্ট তো না, মানে ফটোকপি করে আনবেন। তাহলে আজকে এই পর্যন্তই পড়বো ফৌজদারি। এখন আমরা গতদিন যা পড়ছি সেটার উপরে এখন ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। আবার আজকে যা পড়লাম এটার উপরে ক্লাস টেস্ট কবে বলেন? আগামীকাল। তো নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে একটা, হ্যাঁ অবশ্যই পড়া আছে, মানে কি প্রতিদিন পড়া। আচ্ছা, মঙ্গলবারও বাদ না, প্রতিদিন পড়া। আমার কথা শুনেন, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের অনলাইনে বেশ কয়েকজন নতুন আছেন যারা পরীক্ষা দিবেন। আমাদের 20 মার্কের পরীক্ষার সময় হলো 10 মিনিট। আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে পিডিএফ ওপেন করে খালি পেজে 20টা প্রশ্নের উত্তর লিখবেন, এবং 10 মিনিটের আগে এই উত্তরপত্রের ছবি আমাদের গ্রুপে পাঠাই দিবেন। তারপরে আমি যখন উত্তরপত্র দিব মিলাইয়া আপনি লিখবেন যে সঠিক এতটি, ভুল এতটি, প্রাপ্ত নাম্বার। সঠিক যা পেয়েছেন সেটা থেকে ভুলের সাথে গুণ দিবেন, প্রতিটা ভুলের সাথে গুণ হবে 0.25। আর এই ভুল 0.25 দিয়ে ভুলগুলোর গুণ দেওয়ার পর সঠিক যা হয়েছে সেটা দিয়ে বিয়োগ দিলে হয়ে যাবে প্রাপ্ত নাম্বার। এই হলো পদ্ধতি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে যারা আছেন গ্রুপে চোখ রাখেন, প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ।